ইনিশিয়াল কিছু কথাবার্তা সেগুলো আজকে বলে নিচ্ছি, ডিউ টু সবাই যাতে কনসেন্ট্রেশনটা পাই। আমাদের টোটাল ক্লাসের ডিউরেশন হচ্ছে 18টা ক্লাস, 36 ঘন্টা। আমরা সপ্তাহে দুটা ক্লাসও নিতে পারি অথবা একটা ক্লাসও নিতে পারি রাত 8টায়, ঠিক আছে? ওটা গ্রুপে আমি জানাই দিব। বৃহস্পতিবার এবং ফ্রাইডে রাত 8টায়। সো রেগুলার ফ্রাইডেতে রাত 8টায় আমরা চেষ্টা করব যে মিস না হওয়ার জন্য। ইন কেস অফ যদি এক্সট্রা কোনো ক্লাস নেওয়া লাগে বা সুস্থতা অসুস্থতা, ওইটার জন্য থার্সডেতেও আমরা রাত 8টায় প্রস্তুত থাকবো সবাই ক্লাস করার জন্য। সো আমাদের এক্সট্রা ক্লাস, যেমন যারা অলরেডি গ্রুপে আগে থেকে আমরা জয়েন করছি, যারা আজকে নতুন এনরোলড স্যার হয়েছি। রেগুলার ক্লাস কি শুধু ফ্রাইডেতে হবে? আর যদি ফ্রাইডে না হয় তাহলে থার্সডেতে? থার্সডেতে হবে, ফ্রাইডেতে হবে। যদি দেখা যায় যে আমাদের ক্লাসের সংকট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা থার্সডে ফ্রাইডেতেও আমরা ক্লাস করব। সেটা ইন কেস অফ, কিন্তু ফ্রাইডে আমরা চেষ্টা করব রেগুলার মেনটেন করার। ঠিক আছে? এবং টাইম আসলে 7টা থেকে 9টা আমি আগে একটা প্ল্যানিং এ রাখছিলাম, বাট দেখা গেছে যে অনেকেই জব করে, যার কারণে ওনাদের কথাই এটাকে আমি 8টা থেকে 10টা নিয়ে গেছি। আসলে প্রফেশনালি যারা আমরা কাজ করি, তাদের দুটা জিনিস মেনটেন করতে হয়। আর এখানে যারা আছি সবাইকেই প্রফেশনাল হইতে হবে। উইথাউট প্রফেশনালিজম নোবডি ক্যান এক্সেস ইন ইজ লাইফ। আপনার লাইফে আপনি এক্সেস করতে পারবেন না, বিকজ অফ আপনার লাইফের মূল এক্সেসটা হচ্ছে আর্নিং করা। আর আমাদের এখানে গত বছর আমরা গত বছরের লাস্ট সেমিস্টার আর এই বছরের সেমিস্টার, দুইটা সেমিস্টারে আমরা যে স্টুডেন্টদেরকে পাইছি, এই স্টুডেন্টদের থেকে আমাদের রেশিও আমি একটু দেখাই দিই। ওগুলো একটু আমরা শেয়ার করব। ফার্স্ট ক্লাসের আমাদের ফার্স্ট সেশনটা একটু শেয়ারিং সেশন যাবে, তারপর আমরা ক্লাস ওয়ার্ক স্টার্ট করব। ওকে, এইখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখা যাচ্ছে। যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে লাইভ ক্লাসের। সবাই আমরা তো এই গ্রুপে অ্যাড আছি, তাই না? 2025 ব্যাচ উইং দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। দেখা যাচ্ছে কি? जी सर। जी सर। আচ্ছা, এই গ্রুপে যারা নতুন জয়েন করছি, ডেফিনেটলি তারা আগের কোনো আমরা ডিসকাশন দেখতে পাচ্ছি না। সো এই বছরটা আমরা হোয়াটসঅ্যাপেই থাকবো। এবং হচ্ছে এখানে আমি একটু প্রিভিয়াস ইয়েগুলো আমি দেখাই দিই। প্রতিটা ক্লাস শেষে আমাদের এরকম একটা ফিডব্যাক ফর্ম ওপেন হবে, যেখানে আপনি আপনার ফুললি নিজের অভিমতটা ব্যক্ত করবেন যে ক্লাসটা আসলে আউটস্ট্যান্ডিং, গুড, এভারেজ কি হলো। তাহলে আমি বুঝতে পারবো কোন স্টুডেন্টের কিরকম সাপোর্ট লাগবে বা সে কতটুকু বুঝতে পারতেছে। সো বোঝার জায়গা এবং বোঝানোর জায়গা, এই জিনিসটা আসলে প্যারালালি মুভ করে। লার্নিং কখনো ওয়ান সাইডেড হয় না, টু সাইডেড। বা এইটাকে বলা হচ্ছে মেন্টর অ্যান্ড হচ্ছে কোলাবোরেটিভ লার্নিং। ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ লার্নিং। সো এই স্কিল বেসড কোর্সের মূল লক্ষ্য, এখানে আমি আপনাকে শিখাচ্ছি না, এখানে আমি আমার নলেজটুকু শেয়ার করতেছি। বাট ইউ ক্যান অলসো শেয়ার ইয়োর নলেজ অলসো। ওকে, আপনার নলেজটাও কিন্তু আপনি শেয়ার করবেন, এবং ওই শেয়ারিংটা আসলে মূলত একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাবে। যার কারণে আমাদের ওল্ড স্টুডেন্টদের মধ্যে 6 জন এই ক্লাসে ইনভলভ হয়েছে, নতুন স্টুডেন্টরা আছে। এবং হচ্ছে আমাদের ওল্ড ব্যাচের গতকালকে আমাদের 18th ক্লাস শেষ হয়েছে। এবং 18th ক্লাসের ফিডব্যাক ওয়েল, সবাই খুব ভালো ফিডব্যাক, আউটস্ট্যান্ডিং ফিডব্যাক। এবং হচ্ছে ওই যে মানুষগুলো, ওনারা কিন্তু এই গ্রুপ থেকে যায় নাই, ওনারা এই গ্রুপে স্টিল আছে। এভাবে করে এটা এই বছরে হয়ে যাবে 100+, নেক্সট ইয়ারে 200, 300, 400। এইখান থেকে আমি যে 10% ধরি, প্রতিনিয়ত আমাদের এখান থেকে ট্রেনার বের হবে, যারা কিন্তু প্রতিনিয়তই এক্সপার্ট হচ্ছে। আর এই স্কিল বেসড কোর্সটা, এটা কিন্তু কোনো ডিসক্রিট ট্রেনিং সেশন না, এটা কন্টিনিউয়াস ট্রেনিং। যার কারণে প্রতিনিয়ত আপডেটেড যতই আমাদের মডিউল আসুক, যেগুলো আপডেটেড স্টুডেন্টরা পাবে। বাট যারা আমার ওল্ড, তারা তো হচ্ছে আমার জন্য গ্লোরিয়াস। সো ওল্ডরা এই জিনিসটা ফ্রি অ্যাক্সেস পাবে। কেন? এটার একটা উদ্দেশ্য আছে, এই জন্য আমি এখানে লিখছি, দিস এন্ডিং ইজ নট আওয়ার এন্ড, ইট অলসো অনলি বিগিনিং অফ আওয়ার ফিউচার জার্নি। আমাদের ভবিষ্যতে বেশ কিছু প্ল্যান আছে উইথ দ্য ডিজিটাল ওয়ার্ল্ডের। কমার্শিয়াল প্ল্যান, এবং হচ্ছে আমাদের দক্ষ জনশক্তি লাগবে। মোর দেন পুরো বাংলাদেশে আমাদের দক্ষ জনশক্তি লাগবে 1000+। 1000+, পুরো বাংলাদেশ ব্যাপী এরা ওয়ার্ক করবে। মানে পুরো বাংলাদেশ ব্যাপী যে ওয়ার্কটা করবে, এই ওয়ার্ক করার জন্য যে ক্যাপাবল পার্সন, এই ক্যাপাবল পার্সন সাউথ এশিয়াতে এখনো নাই।
ব্যাঙ্গালোরে আছে, তামিলে আছে, চেন্নাইতে আছে। ইভেন আমি যদি ইয়েতে যাই, আহ, চায়নাতে যাই, সেখানে অলরেডি এইটার ক্যাপাবল লোক আছে। বাট এআই নিয়ে কাজ করার মতন ক্যাপাবল লোক, যারা প্রোগ্রামিং করতে জানে, মডেল মেক করতে পারবে, এবং ওই মডেলটা সে যে কোনো হার্ডওয়্যার বা মাইক্রো কন্ট্রোলারে স্ক্যাচ আউট করতে পারবে ফ্ল্যাশ এপিআইতে, অথবা সেই মডেলটা সে কোনো ওয়েবসাইটের ফ্ল্যাশ এপিআই ভিতরে ইন্টিগ্রেট করতে পারবে ইউজিং পাইথন। এখন যদি পাইথন প্রোগ্রামিং দিয়ে সে এই জিনিসটা ইন্টিগ্রেট করতে পারে, তাহলে কিন্তু সে ওয়ার্ল্ড মার্কেটের জন্য ক্যাপাবল। এরকম আমার কিছু দক্ষ জনশক্তি প্রয়োজন উইথিন 2027। সো আমাদের এই প্ল্যানিং এর জন্য আমরা কোর্স ফিটাকে খুবই মিনিমাম ধরছি, যাতে করে ম্যাক্সিমাম আমার মধ্যে এখানে ইন্টিগ্রেট হয়, এবং ম্যাক্সিমাম মানুষ ইন্টিগ্রেট হয়, বাট এক্সপিরিয়েন্স হচ্ছে 10% মানুষ সাস্টেইন করে, 10% মানুষ শেষ করতে পারে। যেমন আমি জাস্ট অ্যান এক্সাম্পল দিই। এখানে নতুন আসছে সাপোজ 4-5 জন এই ব্যাচে, নেক্সট ব্যাচ 16 তারিখে শুরু হবে, ওখানে হয়তো বা আরো 10-15 জন আসতে পারে। সো এইখান থেকে আমি গত বছর মানে গত সেমিস্টারে আমি দেখলাম 30 জনের মতো। সো এই 30 জনের মধ্যে আমার সাস্টেন করছে কিন্তু মাত্র 3 থেকে 4 জন, যারা কিনা রেগুলার ক্লাস করছে, অ্যাটেন্ড করছে, প্রজেক্ট ফাইলিং করছে। ইভেন আমার স্ক্রিনে, আমার হোয়াটসঅ্যাপ এই যে গ্রুপটা আমি দেখাচ্ছি, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, তারাই কিন্তু আবার রিপ্লাই দিচ্ছে, কারণ তারা আমার সাথে পুরো ইন্টারাকশনে ছিল, এবং তাদের রিপ্লাই গুলো ছিল খুব অথেন্টিক রিপ্লাই, বিকজ তারা লার্ন করছে, তারা প্রবলেম ফেস করছে, বাগ হয়েছে। কোড করতে গেলে বাগ হবে, এবং বাগ যদি আপনার না হয় আপনি ফিক্স করবেন না। আর ফিক্স করতে গিয়ে যখন আপনি কোনো প্রবলেম ফেস করবেন, আপনি গ্রুপে পোস্ট করবেন যে আমি এটা পারতেছি না, কেউ হেল্প করেন। সিনিয়ররা যারা পারবে তারা আপনাকে ওইটা হেল্প করবে। এটাই হচ্ছে আমাদের কমিউনিটি। এখানে আমাদের ওয়ান ম্যান আর্মি না, এখানে মাল্টিপল টিম মেক ইচ আদার, একজন আরেকজনকে তৈরি করবে। এবং এই তৈরি করাটা যত বেশি স্ট্রং হবে, আমাদের আসলে 2027-এর যে জার্নিটা স্টার্ট হবে, ওইটার জন্য আমরা ক্যাপাবল সেই জনশক্তিটা পাই যাবো। সো এই জন্য, ইফ এনিওয়ান ডাজ নট কমপ্লিট দিস কোর্স রেগুলার, হি অর শি ক্যান স্টার্ট এগেইন দ্য সামার ব্যাচ। এটা আমি এই জন্যই বলছি, এই জন্যই ওল্ডরা আবার জয়েন করছে, বিকজ হইতে পারে যে 6 জন বা 7 জন ওল্ড ব্যাচ থেকে আসছে, তারা প্রিভিয়াস ক্লাসটা করতে পারে না, একজনের মা অসুস্থ ছিল, ইন্ডিয়াতে ছিল, অনেকের অনেক পার্সোনাল ইস্যুস থাকতে পারে, কিন্তু তিনি যে আসলে ক্যাপাবল না, সেটা আমি বলতে পারতেছি না। নতুন যারা আসছি তাদের মধ্যে দেখা যাবে অনেকে ঝরে পড়বে, কিন্তু আমি বলবো যে প্লিজ কিপ ইন টাচ। সো দ্যাট উইল বি দ্য বিগিনিং টুমোরো। আমরা এই ফিউ স্টুডেন্টস হ্যাভ রিকোয়েস্টেড এই জয়েন করার জন্য করছে, এই জন্য আমরা আসলে এই ব্যাচটা আমরা এই একটু আগে স্টার্ট করছি। আর সেকেন্ড ব্যাচটা আমরা একটু নেক্সট উইকে স্টার্ট করবো, পরে আমরা মার্চ করে নিব দুটা ব্যাচ। বাট ইটস আ প্রসেস, লার্নিং প্রসেস আমাদের এই উইংস দ্য ডিজিটাল ওয়ার্ল্ডে। প্রবলেম হবে, প্রবলেম গ্রুপে আমরা জানাবো। সো এইখানে আমাদের প্রতিনিয়তই প্রতিটা ক্লাসের ফিডব্যাক সাথে সাথে নেওয়া হয়, এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ওইটার ক্লাসরুমের লিঙ্কটা 3 জায়গায় দিয়ে দেওয়া হয়। এক হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়, আরেকটা হচ্ছে ফেসবুকের এই যে উইংস দ্য ডিজিটাল ওয়ার্ল্ডের আমাদের যে গ্রুপটা আছে, ওই গ্রুপে কি সবাই আমরা কানেক্ট আছি? জি স্যার, আছে। ওয়েল, সো এইখানে যে গ্রুপটা আছে, এই যে গ্রুপস, আমরা একটাই গ্রুপ আছে। এই গ্রুপটা হচ্ছে আমাদের এআই ডিপ লার্নিং এ যে প্রাইভেট গ্রুপ, 37 জন এখন পর্যন্ত আছে। এই গ্রুপে আমাদের আসলে এই মানে স্কিল্ড লোকজন এখানে 1000 ক্রস করতে হবে, এবং ওই স্কিল্ড লোকজন আসলে এখানে কথাবার্তা বলবে, তাদেরকে নিয়ে আসলে আমাদের মূল অফার। এই জন্য এই যে আমরা 18th ক্লাসে যারা অলরেডি আমার কোর্স কমপ্লিট করে ফেলছে, তাদেরকে আমি আরো প্রায়, কারণ এটা হচ্ছে আপনার অনেকটা হচ্ছে আহ, এই প্রফেশনটা, এআই জগতে, এই মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে অলওয়েজ আপনাকে শান দিতে হবে, অলওয়েজ আপ টু ডেট থাকতে হবে। যার কারণে আমি তাদেরকে প্রায় 20টার মতন রিসার্চ, ট্রেনিং, পাবলিকেশন অ্যান্ড প্রফেশনাল টুলস দিয়ে দিছি, যে টুলসগুলোর সাথে সে ইন্টিগ্রেট থাকবে। এবং ইন্টারন্যাশনাল যে ফ্রি অফার সার্টিফিকেশনগুলো আছে, সেগুলো আমি লিঙ্ক দিয়ে দিছি। এখন 18th ক্লাসে আমি এটা প্রোভাইড করার কারণটা হচ্ছে যাতে সে কোনোভাবেই আমার আগামী 2 বছর আমি যে শিখাইলাম এটাকে নষ্ট না করে, এটা যাতে সে কন্টিনিউয়াস প্র্যাকটিসে থাকে। তাহলে যখনই আমি কোনো প্রপোজ করব, সাপোজ আমার 10 জন ট্রেনার দরকার, আমার 10 জন স্কিল ডেভেলপার দরকার, আমি আমার কমিউনিটি থেকে যাতে পাই, আমি যাকে চিনি জানি, আমি বুঝবো, আমার তার স্কিল নিয়ে আমার কোনো কনফিউশন থাকবে না। দ্যাটস দ্য রিজন এই গ্রুপটা বা এই কমিউনিটিটা বিল্ড করা। সো মেক কিপ ইন টাচ। ওকে।
সো এইখানে আমাদের ক্লাসগুলো চলে আসবে, গ্রুপেও চলে আসবে অ্যাট দ্য সেম টাইম। এই জিনিসটা হচ্ছে আমাদের এইখানেও চলে আসবে, ক্লাসরুমে। ঠিক আছে, ক্লাসরুমে আমরা ক্লিক করব। আজকে ফার্স্ট ক্লাস, অনেকেই জিজ্ঞাসা করে স্যার কোথায় পাবো, কি করব। ক্লাস ওয়ার্কে যাব, ক্লাসে ক্লিক করব। ক্লাসে আমার ওভারঅল ডিসকাশন কি কি হয়েছে সেগুলো সব আগের কন্টেন্টও থাকবেই। এখন আমি নতুন একটা সাপোজ কোড করব, সেটা আমার এই গুগল ড্রাইভেও থাকবে, ড্রাইভের লিঙ্কও দেওয়া আছে। অ্যাট দ্য সেম টাইম ওই কোডটা আমি এখানে আপলোড করে দিব, এবং আগের ক্লাসের ভিডিওর সাথে নতুন ক্লাসের ভিডিওটাও থাকবে। কারণ একই জিনিস এই কন্টেন্টের কোর্স আউটলাইন প্ল্যানিংটাই আমাদের যাবে, একই জিনিস আমরা রিমেক করব, যেটাকে আমরা রিট্রিভ করতেছি। সেই কোর্স আউটলাইনটা আমি একটু এখন ডিসকাস করে দিই। আমাদের আসলে মূলত টার্গেট ডাটা সেট হচ্ছে, আমরা নিউমেরিক্যাল ডাটা সেট নিয়ে কাজ করি। কোশ্চেন হচ্ছে যে স্যার নিউমেরিক্যাল ডাটা সেট তো অনেক রকমের হয়। নিউমেরিক্যাল ডাটা সেট রিগ্রেশন ডাটা সেট হয়, মানে যেটার কোনো স্পেসিফিক ডিটেকশন অ্যাপ্রোচ থাকে না। যে সাপোজ বললাম হার্ট ডিজিজ, অথবা হচ্ছে কোন একটা ডিজিজ, তার মানে ডিজিজ হইছে, হয় নাই, হইছে বলে মনে হচ্ছে, তার মানে তিন রকমের ক্লাস আমার আইডেন্টিফাই করতে হবে। যে কোনো একটা মেশিনকে যে কোনো একটা আইডেন্টিফাই, একজন পেশেন্ট আসলো, সে বললো আমার এই প্রবলেম হয়েছে, ওই নিউমেরিক্যাল ডাটাটা পড়ে মেশিন বলবে যে ওকে তোমার লিভার ডিজিজ হয়েছে, হয় নাই, জাস্ট একটা ডিসিশন দিবে। সেম এট দ্য সেম টাইম, এই ডাটা সেটটা যদি কোনো বিজনেসের ডাটা সেট হয়, তাহলে বিজনেসেও তো একটা ডিসিশন দিতে পারে। সো এই ডিসিশনটাও কিন্তু নিউমেরিক্যাল ডাটা সেট। এটা যদি টেক্সটাইলের কোনো ডাটা সেট হয়, ওইখানেও কিন্তু ক্লাস থাকতে পারে, ডিসিশন থাকতে পারে যে এই সুতাটা ভালো, এটা খারাপ। এরকম আমার সাথে এর আগে অনেক টেক্সটাইলের, এবং হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আছে বায়োলজি ব্যাকগ্রাউন্ডের, ইভেন হচ্ছে অনেকে আছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের, তারা আমাদের এই কোর্সটা করছে। এবং এই কোর্সটা করার সাথে সাথে তারা অ্যাকচুয়ালি তাদের রিসার্চ এবং তাদের নতুন প্রোডাক্ট মেকিংয়ে এবং তাদের বিজনেসে তারা এটা ইমপ্লিমেন্ট করতেছে। তো করার ক্ষেত্রে ডাটা সেটটা যে আমার নিউমেরিক্যাল, দ্যাটস দ্য এনাফ। আমার মেশিন ট্রেন করার জন্য আমি পুরো প্রসেস তো আমি জানি, আমি শিখছি, আমি পারি। সুতরাং নিউমেরিক্যাল ডাটা সেট আমাদের একটা ডাটা সেট। আরেকটা ডাটা সেট হচ্ছে ইমেজ ডাটা সেট। ইমেজ হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনের ওয়ার্ক। এখন ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি কাজ হচ্ছে ইমেজ নিয়ে। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার। ওকে। ইমেজ ডাটা সেটটা অনেক জি স্যার, আপনার রকমের কথা হয়। ক্লিয়ার স্যার। ইমেজ ডাটা সেটটা অনেক রকম হয়। একটা হচ্ছে পিএনজি ইমেজ, জেপিজি ইমেজ, এগুলো আমরা প্রতিনিয়ত দেখি এক্সটেনশন, যে ডট পিএনজি, ডট জেপিজি। আমি যদি কোনো একটা ইমেজকে ওপেন করি, আমার স্ক্রিনে আমি যদি কোনো একটা ইমেজকে ওপেন করি, সাপোজ হচ্ছে একটা পিকচার, এই পিকচারের আমি যদি এই যে এই স্ক্রিনশট, এটা একটা পিকচার। সো এই পিকচারের আমার এক্সটেনশনটা কি, আমি কিন্তু দেখতে পাচ্ছি ডট পিএনজি। ঠিক আছে না? সো এই এক্সটেনশনটা ডট পিএনজি না হয় এক্সটেনশনটা হতে পারে ডট ডাইকম। এটা মেডিকেল ইমেজের ক্ষেত্রে। এবং দেখা গেছে যে মেডিকেল ইমেজের আরেকটা হচ্ছে ডট হচ্ছে টিফ, TIFF, টিফ ডাটা সেট হইতে পারে। এক্স রের, এরপর সিটি স্ক্যানের, এরপর অনেক ধরনের হাড়ের, আপনার হচ্ছে ভিতরের অ্যালিভিউলাইর, অনেক ব্রেনের। সো অনেক রকমের স্ক্যান হইতে পারে, এমআরআই হইতে পারে, এমআরআই ইমেজও কিন্তু ডাইকম ইমেজ। সো মেশিন টু মেশিন আসলে ইমেজ প্রডিউস করে, এবং ওইটার যে এক্সটেনশন, ওই এক্সটেনশনটাকে কিন্তু আমার মেশিনকে ট্রেন করাইতে হয়। সো এক একটা এক্সটেনশনের ট্রেন প্রসেস এক এক রকম। সো এই জন্য আমরা এই পুরো কোর্সটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলছি। এক হচ্ছে নিউমেরিক্যাল ডাটা সেট দিয়ে আমি আমার মেশিনকে ট্রেন করানোর এবং ট্রেন মডেল তৈরি করানো শিখবো, এবং ইমেজ ডাটা সেট দিয়ে আমি মেশিনকে ট্রেন করানো শিখবো 36 ঘন্টায়। বাট আপনার জন্য কিন্তু 36 ঘন্টা না, আপনার জন্য ফুললি 4 মাস। আমি 18 দিনে যা শিখাবো ওই 2 ঘন্টার ক্লাসে আমার দেখা গেছে 30 জন স্টুডেন্টের মধ্যে 15 জন 20 জন শিখতে পারছে, বাকিরা শিখতে পারেনি, তারা আবার এই সেমিস্টারে জয়েন করছে। কিন্তু জয়েন না করে সে যদি চিন্তা করে যে আমি রেকর্ডেড ক্লাস দেখবো, তাও সে পারবে। আবার সে লাইভ ক্লাসে জয়েন করতে চায়, যেহেতু এটা আমাদের কমিউনিটি, সবাই সবাইকে আমরা কোঅপারেট করি, হেল্প করি, সুতরাং সে জয়েন করছে। দ্যাটস অলসো দ্য প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিস। আচ্ছা, সো আমি এখানে 10টা ক্লাসকে একদমই ওয়েল অর্গানাইজড ওয়েতে সাজানো আছে। সো আপনারা এটা যারা দেখছেন, তারপর আমি এটাকে একটু ডিসকাস করতেছি।
প্রথম ক্লাসটা হবে হচ্ছে আজকের ক্লাসটা ইন্ট্রোডাকশন অফ বেসিক বেসিক পাইথনস ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট আইডি সেট আপ। আপনাকে আইডি সেট আপ করতে হবে এবং হচ্ছে আপনাকে কোড করতে হবে। এবং 2 নাম্বার ক্লাস হবে ডাটা স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, কিভাবে ডাটা স্ট্রাকচার এবং ফাংশন তৈরি করতে হয়। 3 নাম্বার ক্লাস হচ্ছে আমাদের রিভিশন ক্লাস হবে, ভিজুয়ালাইজেশন, ডাটা ফ্রেম, এই দুইটা ক্লাসের উপরে। দেন 4 নাম্বার ক্লাসে আমরা এআই এবং ডিপ লার্নিং এর কমপ্লিট স্ট্রাকচার দেখাই দিব, এবং উইথ প্রোগ্রামিং এগুলো সব কয়টাই কোড করতে করতে আমরা শিখবো। রিভিশন ইট মিনস প্রোগ্রামিং, এই দুইটার একটা ফাংশনাল প্রোগ্রামিং হবে ভিজুয়ালাইজেশন করে ডাটা ফ্রেম দিয়ে। আবার ডাটা প্রিপারেশন, প্রজেক্ট 1 এবং অ্যাসাইনমেন্ট 1 ডিসকাশন, আমরা একটা প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো 5th ক্লাসে। তার মানে 1 মাস পরেই আমি কিন্তু একটা প্রজেক্ট করতে যাচ্ছি ফার্স্ট উইকে। দেন রিভিশন অফ 4 and 5 ক্লাসেস এগেইন এআই ডিপ লার্নিং ইমপ্লিমেন্ট করে আমরা এখানে প্রজেক্ট শো করব। দেন 7 নম্বর ক্লাসে সেকেন্ড মান্থে দেখা যাবে লাস্ট উইকের দিকে আমরা স্ট্যাটিস্টিক্যাল ডাটা প্রিজার্ভেশন, ডাটা স্প্লিটিং অ্যাপ্রোচ, মেশিন লার্নিং আমরা অ্যাপ্লাই করা শিখবো। মেশিন লার্নিংটা শিখবো এবং প্রপার ওয়েতে শিখবো, বাট ইউজ করব হচ্ছে আমরা নিউমেরিক্যাল ডাটা সেট। প্রজেক্ট 3, 4 সবই আমরা নিউমেরিক্যাল ডাটা সেট দিয়ে করবো। অ্যাসাইনমেন্ট 2 ডিসকাস করব। পাবলিক হেলথ ডেটা সেট ইউজ করব আমরা মেশিন লার্নিং মডেলটাকে করার জন্য। 10 নম্বর ক্লাস আমরা নিউরাল নেটওয়ার্ক, এই যে আমরা 9 নম্বর ক্লাস পর্যন্ত কিন্তু আমরা মেশিন লার্নিং পর্যন্ত সবকিছু বুঝে গেলাম। দেন 10 নম্বর ক্লাসে আমরা নিউরাল নেটওয়ার্ক, টেন্সর ফ্লো, কেরাস, যেই আমাদের লাইব্রেরিজ গুলো আছে ওগুলো ইউজ করা শিখবো। ওখান থেকে আমরা অ্যাক্টিভেশন ফাংশন কিভাবে ওয়ার্ক করে, পারসেপট্রন কিভাবে কাজ করে, মেশিন লার্নিং এর আহ, একটা ডেপথ লেভেল যদি আমার ফিচার অ্যানালাইসিস বলি, আমি একটা নিউমেরিক্যাল ডাটা সেটকে অ্যানালাইসিস করার জন্য মেশিন লার্নিং মডেল ইজ গুড, বাট যখনই আমি ফিচার বেসড ইমেজের পিক্সেল অ্যানালাইসিস করতে যাব, দ্যাট টাইম উইল বি মেকিং সেন্স উইথ ডিপ লার্নিং। আমাকে ডিপ লার্নিং ইউজ করলে আমি মেশিন লার্নিং এর চেয়ে আমি খুব ফাস্টার আমি ওটার ডিটেকশন আউটপুট বা মডেলটা আমি পেয়ে যাবো। আমি ওটা প্রিসাইজলি আমার সামটাইমস মেশিন লার্নিং এর চেয়ে আমার বেটার ওইটা কাজ করবে, আমরা ওটা ইমপ্লিমেন্ট করে দেখব। এবং ডিপ লার্নিং এর অ্যাপ্রোচটা কিভাবে হবে, দেন আমরা এবার ইমেজকে ইন্টিগ্রেট করবো 14 নম্বর ক্লাসে। এবং ইমেজটাকে বোঝার আগে যদি ডিপ লার্নিং এর উপরে আমার প্রায় 3টা 4টা ক্লাস থাকবে, ওই ক্লাসগুলোতে আমরা কোডই করব, বারবার একই কোড করব, জাস্ট ফর প্র্যাকটিস। অ্যান্ড দেন আমরা যখন ইমেজ নিয়ে আসবো 15 নম্বর ক্লাসে আমরা কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক তৈরি করব। দেন প্রজেক্ট একটা আমরা করব আরেকটা মডেল দিয়ে, দেন আমরা আরেকটা মডেল ইউজ করব। দেন আমরা রিসার্চ পেপার একটা মেকিং করব এবং এটা আমরা কোনো একটা ডাটা সেট দিয়ে ইমপ্লিমেন্ট করব। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওই ডাটা সেটের উপরেই আমরা আসলে একটা পেপারে যত রকমের স্টেপ পার্ট দিতে হয় একটা রিসার্চে, ওই স্টেপগুলো আমরা এখানে ডিসকাস করব। এবং এই প্রজেক্ট যে 10টা আমি করতে থাকবো, এই 10টা প্রজেক্টের আমার ইন ডিটেলস আমার এখানে দেওয়া আছে, যে ওখানে আসলে কি কি আমি জিনিস দেখাবো ইন ডিটেলস আমার এই ক্লাস আউটলাইনে দেওয়া আছে। সো আমরা অবশ্যই যেদিন যে ক্লাসটা থাকবে, অবশ্যই সেই ক্লাসের আগে সেই আউটলাইনটা ভালো করে দেখে আসবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্লাস ওয়ার্কে ডেফিনেটলি সেই কাজের আগের অসংখ্য ভিডিওস এবং রিসোর্সেস আছে, ওগুলো আমরা দেখে আসবো। যেমন ক্লাস 2তে আমি ডেটা স্ট্রাকচার এবং ফাংশনে ঢুকবো, সেখানে পাইথনের বেসিক থেকে শুরু করে প্রচুর টার্ম দেওয়া আছে। আপনার সাথে আমার দেখা হবে 2 ঘন্টা, বাট এই 2 ঘন্টায় আমি কি কি জিনিস প্রয়োজন আমার ডাটাকে ইন্টারপ্রিটেশন বা ডাটাকে ডিটেকশন করার জন্য, সেইটার জন্য যা রসদপাতি লাগে সব আমি দিয়ে দিছি। বাট এই রসদপাতি থেকে আমি কিন্তু সিনটেক্স প্রোগ্রামিং করব, ওই রসদপাতি থেকে কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেই সিনটেক্সগুলোকে নিয়ে আসবো। বাট আপনার লার্নিংটা থাকবে একটু ডিপ লেভেলে, যেহেতু 7 দিন আপনি টাইম পাচ্ছেন, সব কিছু একটু দেখে আসবেন। এবং যত বেশি আপনি দেখবেন আপনার কোশ্চেন এবং আমার সাথে আস্কিং করা ইন্টারাকশনগুলো ক্লিয়ারলি হতে থাকবে আর কি। সো এখানে সব রিসোর্সগুলো কিভাবে আমরা ডিসকাস করি, দরকার হলে আগের ভিডিওটা আমরা একটু দেখে আসবো, যে আগে যে ক্লাসটা করানো হয়েছে ওই ক্লাসে আসলে কি কি করানো হয়েছে। দরকার হলে কোডটাও আমরা একটু দেখে আসবো, যে কোডে আমি কি কি জিনিস করছি। দেন দেখে আসলে যেটা হয়, আমি একটু প্রিপেয়ার্ড থাকি নিজেকে। ধরে সাপোজ দেখে আসলে আমি 20% 30% বুঝছি, ওইটা আমি আমার মাথার মধ্যে রেখে দিলাম, ওকে। দেন যখন আমি ক্লাসে আবার বুঝাচ্ছি, তখন জিনিসটা কি হচ্ছে, আপনার আরো বাকি 70 to 80% ক্লিয়ার হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতে পারছি আমাদের পড়ার অ্যাপ্রোচ, শেখার অ্যাপ্রোচ? জি স্যার। কারো কোনো কনফিউশন বা সাজেশন আছে কিনা একটু বলবো। ওকে, আমরা যারা আছি একটু একজন একজন করে শুনবো কে কোথায় আছি,
এবং সে আমি যতগুলো রিসোর্স দেখালাম এবং যতগুলো কাজের কথা বললাম, এই কাজগুলোর তার ওই ব্যক্তিটা জানবো যে এটাতে তার লার্নিংটা ক্লিয়ার হচ্ছে কিনা এবং তার এক্সপেকটেশনটা। সো আমি শুরু করতেছি প্রথমেই ইয়ে আব্দুল্লাহ আল মামুন। ও গত ক্লাসও একটা ক্লাস করছে, আমাদের লাস্ট ক্লাসটা। মামুন, আমি তোমাকে দিয়ে স্টার্ট করতেছি। আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার আমি আব্দুল মামুন। বর্তমানে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা হিসেবে পেশা হিসেবে জয়েন করছি। That's আর great. স্যার মেশিন লার্নিং এবং এআই ডিপ লার্নিং এর প্রতি আমার পেশেন্ট আগে থেকেই, এবং এইখানে আমি কাজ করতে চাই। তো স্যার এই জন্য আপনার সাথে বা এই কোর্সের সাথে জয়েন হওয়া স্যার। That's great. আর আমি যেই অ্যাপ্রোচে শেখাচ্ছি, অ্যাপ্রোচে কোনো সাজেশন আছে কিনা, আর কি অ্যাড করা যেতে পারে আমাদের 4 মাসের জার্নিতে? আর স্যার আমার কাছে মনে হয়েছে আপাতত এটা, মানে যদি আমরা শিখতে পারি তাহলে হয়তো বা অনেক ভালো কিছু হবে স্যার। হয়তো বা যেহেতু আমাদের প্রতিনিয়ত আপ টু ডেট থাকতে হবে, হয়তো ইন ফিউচার স্যার আমরা অনেক কিছু স্যার অ্যাড করতে পারবো নিজেরাই স্যার। দ্যাটস গ্রেট, অ্যামেজিং। ওকে, সো নেক্সট আসি হচ্ছে সজীব রঞ্জন বালা। আসসালামু আলাইকুম, আমি সজীব রঞ্জন বালা। আমি একটা কোম্পানিতে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো গুড। যেহেতু আইটিতে আমার এআই নিয়ে একটু টাচে সব প্রতিদিনই থাকা লাগে, তো দেখলাম যে স্যার আপনি একটা একটা ভালো একটা কোর্স দিচ্ছেন এবং খুবই রিলেটিভ প্রাইসে। সো ভাবলাম যে একটু করে দেখি কেমন হয়, কারণ ডিপ লার্নিং এর উপর আমার একটু রিসার্চ করার আমার নিজের একটু ইচ্ছা আছে, প্লাস আমার একটু পাবলিকেশন আমি একটু চিন্তা করছিলাম। সো দেখি দ্যাটস স্যার, এবং গুড। স্যার প্লাস আপনার অ্যাপ্রোচটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। প্লাস আমি আরো কিছু ভিডিও দেখেছি যে আরো অনেক ভালো রিভিউ পেয়েছি, প্লাস তারাও খুব ভালো হয়েছে, তাই ভাবলাম যে আচ্ছা আমি একটু পার্সিউ করি, দেখি কি হয়। সো ইনশাল্লাহ স্যার ভালোই হবে আশা ইনশাআল্লাহ, করি। উইশ ইউ অল দ্য বেস্ট। তানভীর আহমেদ। সালাম আলাইকুম স্যার, আমার নাম জহিরুল ইসলাম স্যার। আমি আচ্ছা আমার আচ্ছা। ছোট ভাই এরিয়া থেকে করছি তো, জি জি। মোবাইলে আমারটা আছে বাস। আচ্ছা আমি আচ্ছা একটা আচ্ছা। ইন্ডাস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে আছি, আর ডেভোডিল থেকে আমি বিএসসি শেষ করছিলাম। আপনার ওকে। একটা দেখা আমার কাছে খুব ভালো লাগছে। আমি সব মোটামুটি একটু দেখছি। আমার গুড। এআই নিয়ে ইন্টারেস্ট আছে। ফিউচারে স্যার সবকিছু তো এআই এর উপর নির্ভরশীল, এর জন্য আমি দ্যাটস একটু গুড। চিন্তা করতেছি এটা শেখার জন্য। দ্যাটস গুড। এর জন্যই আপনার সাথে অ্যাড হওয়া। দ্যাটস গুড। দ্যাটস গুড। উইশ ইউ অল দ্য বেস্ট। বৃষ্টি। বৃষ্টি কি আছি? হাসান মীর। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার এখন বর্তমান দুনিয়ায় এআই বেস চলছে, সেই হিসাবে আমার এআই এর প্রতি আকর্ষণ একটু বেশি। সেই জন্য আপনার অ্যাড দেখে খুবই খুশি হয়েছি যে খুবই চিপ মূল্যে এই কোর্সটা আপনি করছেন, সেই জন্য এখানে ভর্তি হওয়া। দ্যাটস গুড। এক্সপেকটেশন বা কোনো সাজেশনস? এক্সপ্রেশন স্যার এখান থেকে ভালো কিছু করার জন্য স্যার চেষ্টা করবো ইনশাল্লাহ। দ্যাটস গ্রেট। ওকে, সো ফার্স্ট দিন আমি সবাইকে একটা অপরচুনিটি থ্রো করে দিচ্ছি। আমার এখানে যারা বেস্ট পারফর্মার, এবং প্রতিনিয়তই আমাদের 4টা ক্লাস পর পরই আমরা একটা প্রজেক্ট, দুইটা অ্যাসাইনমেন্ট অফার করি। এবং এই অ্যাসাইনমেন্টগুলো যারা সাবমিট করে, আমি বলছি ফার্স্ট টাইমে যে আমার এখন তো মোর দেন 55 এখানে অ্যাসাইন্ড স্টুডেন্ট। সো আলটিমেটলি আমার 15 জন স্টুডেন্ট আমি বললাম যে যারা কিনা 10% অ্যাক্টিভ থাকে। সো এখানে 5 জনের মধ্যে, মানে 50 জন যদি আমি বলি, এর মধ্যে 15 জন অ্যাক্টিভ, দ্যাট উইল বি দ্য গ্রেট। সো আমি আমার এই অ্যাসাইনমেন্ট এবং আহ, ইয়েতে আপনার সাবমিশনগুলো যখন আপনি দিবেন, তখন আমি আসলে বুঝতে পারবো যে আপনি কাজটুকু করতেছেন এবং আপনি ওই জিনিসটা আপনার প্র্যাকটিসে আছে। এবং ওখান থেকে যারা টপার, তাদেরকে আসলে আমাদের ট্রেনার লিস্টে আমি অটোমেটিক্যালি নিয়ে আসি। এবং আমি যখন সার্কুলার মানে ওপেন করব, আমার এখানে বেশ কিছু কোর্স, এই কোর্স হচ্ছে মডেল ট্রেইন করার কোর্স। যখন এই কোর্সটা আপনার আপনি মডেল একটা বিল্ড করা শিখে যাবেন, তখন কিন্তু প্রয়োজন পড়বে যে আপনি কিভাবে এবার এআই প্রোডাক্ট তৈরি করবেন, গ্যাজেট, যেটা আমার মানুষের হাতে হাতে থাকবে। তাহলে ওই গ্যাজেটের মাইক্রো কন্ট্রোলারের ভিতরে আমি যখন ফ্ল্যাশ এপিআইতে আমার এই মডেলটা সেট করব, তখনই কিন্তু মূলত আমার শেখাটা একটা ভিজুয়াল
ভিজুয়ালাইজেশনে আসবে। আমার এখন শেখাটা কিন্তু রিসার্চ পর্যায়ে যাবে এই কোর্সে। আপনি রিসার্চ করতে পারবেন, আপনার প্রোডাক্ট বের হবে, আপনার প্যাটার্ন বের হবে, এবং আমাদের টিমের যে প্রোডাক্ট এবং প্যাটার্নগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু আমরা আবার গ্রুপে প্রতিনিয়ত আমরা ওগুলা পোস্ট করতেছি। সো গ্রুপে আপনি যখন ঘুরতেছেন তখন কিন্তু আপনি দেখতে পারতেছেন যে ওকে, আমাদের যারা প্রিভিয়াস পার্টিসিপেন্ট তারা ভালো কাজ করতেছে, আপনি দেখতেছেন প্যাটার্ন করছে। সো আপনারটা আছে কিনা, কাজে আপনার কোনো কন্ট্রিবিউশন আছে কিনা, কোনো আর্টিকেল বা কোনো রিসার্চ পেপার বা কোনো প্যাটেন্ট কোনো প্রোডাক্ট আপনার আছে কিনা, এই জিনিসটাকে এনশিওর করা ওকে আমার আছে কিনা। আমার যদি থাকে তাহলে একটু আমাদেরকে ইনফর্ম করা। আমরা আমাদের যে যেই প্যাটার্নগুলো, আমার প্যাটার্নগুলো আমি এখানে দিছি জাস্ট ফর জাস্ট ফর ইনহ্যান্সমেন্ট অ্যান্ড মোটিভেশন টু আদার্স, যে সবাই যাতে এখানে পোস্ট দেয় ওকে আমার এটা হয়েছে, আমার এটা হয়েছে। মানে আপনার প্রোডাক্ট, আপনার প্যাটেন্ট, আপনার রিসার্চ, আপনার ওইগুলো যদি এইখানে দেন আমার কমিউনিটি ওইটাকে সাইটেড করবে, ওই প্রোডাক্টটা কিনবে। সো আপনার একটা বিগ নেটওয়ার্ক এবং স্কিল নেটওয়ার্ক, এআই নেটওয়ার্ক তৈরি হবে। সো দ্যাট উইল বি দ্য আওয়ার মেইন টার্গেট। এটা আমাদের আসলে টার্গেট হবে সবার, সবার, ইচ অ্যান্ড এভরি ওয়ান। অ্যাট দ্য সেম টাইম আমি এই কোর্সে যারা খুব ভালো পারফর্মার, এদের মধ্যে কিছু পারফর্মার বের হবে হচ্ছে যারা হার্ডওয়্যারে এক্সপার্ট হতে চাবে, কিছু পারফর্মার বের হবে যারা হচ্ছে ওয়েব এআই মেকিং এক্সপার্ট হবে। সো আমি তখন এক্সপার্টাইজ সার্চ করব কে কোন জায়গাতে আরো মোর এফিশিয়েন্ট হচ্ছে। যখন আমি সার্চ করব তখন যাতে আপনাদের থেকেই বেস্ট পারফর্মাররা চলে আসে, এই জন্য নিজেকে তৈরি করতে হবে। এবং কিছু আমি ট্রেনার, একটা গ্রুপ বের হবে রিসার্চার, একটা গ্রুপ বের হবে হচ্ছে হার্ডওয়্যার ডেভেলপার, একটা গ্রুপ বের হবে হচ্ছে এআই ওয়েব ডেভেলপার, একটা গ্রুপ বের হবে কিন্তু রিসার্চার। সো যারা রিসার্চার তারাই কিন্তু অ্যাট দ্য সেম টাইম ট্রেনার। সুতরাং আপনারা এই কোর্সটা করবেন নিজেকে যে কোনো একটা জায়গায় ফিট করার জন্য, যাতে মার্কেটে আপনি করে নিজেকে সার্ভাইভ করতে পারেন, এবং সেটা যাতে নট লেস দেন 1 লাখ or 2 lakhs এই অ্যামাউন্টে যায়। কারণ সাউথ এশিয়াতে, চায়নাতে এখন আমাদের এআই এবং ডিপ লার্নিং এর অনেক ডিমান্ড, এবং বিশেষ করে ইউরোপ আমেরিকাতে এটা এখন স্ট্যাবলিশড, ওদের প্রচুর ডেভেলপার আছে। বাট সাউথ এশিয়া, সাউথ ইন্ডিয়া, কলকাতা, অ্যান্ড দেন আমি পাঞ্জাব গেছি, আমি নিজে পাঞ্জাবে ক্লাস নেই। এবং হচ্ছে শুধু ইন্ডিয়ান, আমি যদি বলি তামিলনাড়ু, তামিল মানে যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়া, আমাদের এই ইস্টের দিকে না, ওদের সাউথ যেটা। সো ওইখানে কিন্তু আমাদের অনেকগুলা মানে ইয়ে আছে, গ্রুপ কোম্পানি আছে, গ্রুপ অফ কোম্পানি যারা কিন্তু এআই এই ট্রেইনার তৈরি করতেছে, ডেভেলপার তৈরি করতেছে, এবং ওদের এখানে কিন্তু মানে কাজের স্কোপ খুব কম। বাট বাংলাদেশে হিউজ কাজের স্কোপ, আমাদের হিউজ জায়গা আছে যে জায়গাতে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। সো আমি বলবো সেইভাবে আর কি প্রস্তুতিটা নিয়ে। সো আমি ক্লাসে ঢুকে যাচ্ছি, আজকে ফার্স্ট ক্লাস। সো ফার্স্ট ক্লাসে আমাদের 12 পার্সেন্ট আছে, এবং আমাদের ফার্স্ট ক্লাসে, এই যে ফার্স্ট ক্লাস। তো আমি একটা আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি একটু বলে দিই, আমরা যদি কেউ জুপিটার নোটবুকে কাজ করতে চাই, একটা প্ল্যাটফর্ম হচ্ছে জুপিটার নোটবুক। হ্যাঁ, জুপিটার নোটবুক, এইখানে আমি জাস্ট জুপিটার নোটবুকটা আমি যদি ইনস্টল দিই, ওকে, এইটা হচ্ছে আমার পিসিতে, আমি জাস্ট এখান থেকে আমি ইনস্টল দিব এবং ইউটিউবে সার্চ করব কিভাবে আমি জুপিটার নোটবুকটা ইনস্টল দিব। সো ওইখানে সম্পূর্ণ আমার ইনস্টলিং প্রসেস ওখানে বলে দেওয়া আছে, জুপিটার নোটবুক ইনস্টলিং প্রসেস। বাট এই জুপিটার নোটবুক আপনি ইনস্টল দিয়ে বেসিক পাইথন আপনি কাজ করতে পারবেন। আরেকটা প্ল্যাটফর্ম আছে হচ্ছে পাইচার্ম, এটা দিয়ে আপনি পাইচার্ম ইনস্টল, অনেকে হচ্ছে পাইচার্ম ডাউনলোড করতে পারেন আপনার পিসিতে। পাইচার্ম ডাউনলোড করে ওখানে পাইথনের আইডি সেট আপ করতে পারেন, যেটা হচ্ছে আপনার ডাটা সায়েন্সের জন্য করলে কিরকম ভাবে পাইচার্ম এই যে এই চেহারায় আসবে, বা জুপিটার কিভাবে আসবে, এই জিনিসগুলো আমি আপনি করলে, এই যে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা, এইখানে আমি সাপোজ ধরে নিচ্ছি যে আমি একটু আমার জুপিটার নোটবুকে আমি একটু যাই দেখাই। আমি এই জুপিটার নোটবুকটা এখানে ইনস্টল দিছি, এবং এই জন্য আমি এখানে জুপিটার লিখলে এই যে জুপিটার ডট পাই আমার কিন্তু এক্সটেনশন চলে আসে। ঠিক আছে, আমি এই এক্সটেনশনটা যদি আপনার আসে, জুপিটার আইডি এনভায়রনমেন্ট থাকে, এবং এই আছে কি না আপনি যদি
আপনার যেইখানে ইনস্টল করবেন ওই ইউটিউবের পর্যাপ্ত ভিডিওস আছে পাইচার্মের এবং জুপিটার নোটবুকের। ওইখান থেকে আপনি আইডিটা আজকে ফার্স্ট সেট আপ করে নেবেন যে আপনি আসলে কাজ করবেন কিনা। এই যে দেখেন python.exe, আমার এই অ্যাপ্লিকেশনটা আমার এখানে ইনস্টল করা আছে, যার কারণে আমি যদি এইখানে কোড করতে চাই তাহলে কিন্তু আমি খুব ইজিলি, এই যে আমি শিফট ধরে কিবোর্ডের শিফট ধরে রাইট বাটন ক্লিক করলে আমার ওপেন পাওয়ার শেল উইন্ডোটা ওপেন হবে। আপনার ওপেন পাওয়ার শেল উইন্ডোটা আপনার ওপেন হইতে হবে আপনি যখনই পাইচার্ম অথবা জুপিটার ইনস্টল দিবেন। সো ওপেন পাওয়ার শেল উইন্ডোটা ওপেন হবে, এবং এই পাওয়ার শেলের মধ্যে আপনি যদি জুপিটার নোটবুক লেখেন তাহলে সে আপনাকে কিন্তু কাজ করার জন্য প্লেস দিতে হবে। ঠিক আছে, জুপিটার জুপিটার যদি আপনি লেখেন তাহলে আপনাকে সে যদি প্লেস দেয়, এই যে সে কিন্তু আমাকে লিঙ্ক দিচ্ছে, এই যে অলরেডি সে আমাকে বলতেছে স্যার আমার আর্গুমেন্ট ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং, সে কিন্তু আমাকে একটা লিঙ্ক দিবে। ওই লিঙ্কের মধ্যেই কিন্তু আমি কোড করা স্টার্ট করব। সো আপনার এই যে এনভায়রনমেন্ট মেকিং এ এখানে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যে অনেকে এই এনভায়রনমেন্ট মেকিং করতে গিয়ে আসল প্রোগ্রামিং এ ফোকাস করতে পারে না, যার কারণে কিন্তু আমি প্রেফার করি হচ্ছে গুগলের, যেহেতু আমাকে 15 জিবি সে স্পেস দিচ্ছে গুগলে। আপনারা জুপিটার নোটবুকে করবেন, পাইচার্মে করবেন, কিন্তু আমাদের লার্নিং স্টপ করা যাবে না। যেই কাজটা আমি গুগল ক্লাসরুমে করতেছি সেই সেম কাজটাই কিন্তু আপনি জুপিটার নোটবুকে করতে পারেন। ক্লিয়ার? এখন আমি এখানে জাস্ট আপনার যদি এখানে রাইট বাটন ক্লিক করেন আপনার পেজে, আমরা গুগলের জিমেইল আমাদের সবার আছে। সুতরাং জিমেইল দিয়ে আমরা কি করব, নিজেরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, যে আমি যেভাবে একটা নাম দিছি এখানে গুগল ড্রাইভে আমরা যাব। এখানে আহ, যারা অনেকে ইয়েতে আছে, এই গুগল ড্রাইভ যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমরা এই যে গুগল ড্রাইভটা ওপেন হয়ে যাবে আমার মেইলের এগেনস্টে। যেমন আমার মেইল হচ্ছে wings@digitalworld@gmail.com, আপনার যে মেইল সেই মেইলের এগেনস্টে এখানে আহ, দুইটা অ্যাপ্লিকেশন আমরা ইউজ করব, যেহেতু আমরা ডেভেলপমেন্টে কাজ করব। একটা অ্যাপ্লিকেশন হচ্ছে গুগল ড্রাইভ, যে আমাকে 15 জিবি ফ্রি দিবে। সো আমরা লার্নিংটা 15 জিবির মধ্যেই শেষ করব। আমি যা করাবো ঠিক সেম কাজটা আপনি আপনার মেইলের গুগল ড্রাইভে করবেন। অ্যাট দ্য মিন টাইম এই যে জিমিনাই, এই আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিছে যেখানে আমরা ইচ্ছা করলে কোড ম্যানিপুলেট করতে পারবো। সো এটা আপনারা আপনাদের মতন ঘাটাঘাটি করবেন, আমরা অটোমেটিকলি জিমিনাই প্ল্যাটফর্মটা আমার এখানে একটা প্ল্যাটফর্মে থ্রো করে, সেটা হচ্ছে কোল্যাব। ঠিক আছে, সো কোল্যাবের প্ল্যাটফর্মটা আমরা এখানে ইনস্টল করে নিব। তো কিভাবে আমি কোল্যাব ইনস্টল করবো এটা একটু আমি দেখাই দিচ্ছি। ফার্স্টে আপনি যাবেন, যাই আপনার যে কোনো একটা ফোল্ডারে, যে এরকম রাইট বাটন ক্লিক করলে বা এই যে এখানে নিউতে ক্লিক করলে, ওই যে নিউ ফোল্ডার ক্লিক করলে, এই যে নিউ ফোল্ডার দিলে এখানে নাম টাম দিয়ে আপনি ক্রিয়েট বাটন ক্লিক করবেন, সাথে সাথে এরকম একটা ফোল্ডার আপনার ক্রিয়েট হয়ে যাবে। সো ওই ফোল্ডারের ভিতরে আমি প্রতিদিন যা যা ক্লাস দিব আপনি আপনার ফোল্ডারে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এভাবে করে আমার কোডটা গুগল ক্লাসরুম থেকে আপনি নামায় নেবেন, আমার এখান থেকে যা যা রিসোর্স পাবেন সব ডাউনলোড করে আপনি আপনার পিসিতে নেবেন, নিয়ে আপনি আপনার মিলে ওখানে আপনি আপলোড করবেন, এবং যেইভাবে আমি যা করব তাইতেই আপনি করবেন। এই কাজটুকু আপনি ফার্স্টে ইনিশিয়ালি প্রতিটা ক্লাস শেষে এটা করে ফেলবেন 2-3 ঘন্টায়। তারপর আপনি এর আশেপাশে এক্সপ্লোর করবেন। আর যেদিন আমার সেকেন্ড ক্লাস থাকবে তার আগের দিন, অবশ্যই বৃহস্পতিবারে হলে আপনি বুধবারে বসে আপনি ওইটাকে আগে দেখে নিয়ে আসবেন, ওই রিসোর্সে কি কি আছে গুগল ক্লাসরুম থেকে, ফেসবুক থেকে আপনি দেখে টেকে ক্লাসে ঢুকবেন। সো ফার্স্ট ক্লাসে ঢুকার পর আপনি ধরেন একটা ফোল্ডার করলেন ফার্স্ট ক্লাস, ওখানে আমার রিসোর্স তো আগের থেকে এগুলা ছিল। সো আমি আজকে যেটা ফার্স্ট কাজ হবে সেটা হচ্ছে যে মোড়ে গিয়ে দেখবেন যে আপনার গুগল কোল্যাব আছে কিনা। এই যে এখানে গুগল ড্রয়িংস, এটা একটা আলাদা একটা প্ল্যাটফর্ম গুগলের, এখানে আমি বিভিন্ন ধরনের ইউএমএল ডিজাইন করতে পারি, এখানে আমরা বিভিন্ন ধরনের ডাটাবেস ডিজাইন করতে পারি, বিভিন্ন ধরনের ইউজ কেস ডিজাইন করতে পারি। এটা একটা প্ল্যাটফর্ম গুগলের। সো এরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ডেভেলপারদের জন্য, যারা কিনা এই গুগল কোল্যাব ইউজ করে। সো আপনারা যারা গুগল কোল্যাব ইউজ করেন তারা দেখবেন যে এই জিনিসটা নাই। না থাকলে কোনো সমস্যা নেই, আপনি কানেক্ট মোর অ্যাপসে ক্লিক করবেন। কানেক্ট মোর অ্যাপসে ক্লিক করে আপনি এখানে দেখবেন যে এই যে এখানে আপনি লিখবেন হচ্ছে কোল্যাব, COLAB, যে কো ল্যাবরেটরি। কো ল্যাবরেটরি হচ্ছে গুগলের একটা নন পেইড একটা প্ল্যাটফর্ম, যেটা এখন পর্যন্ত প্রায় 71 মিলিয়ন, তার মানে প্রায় 7 কোটি ডেভেলপার এই প্ল্যাটফর্মেই কাজ করতেছে, এবং এটা আমি ইনস্টল করা বিধায় আমার ইনস্টল লেখা আসছে। বাট আপনার এখানে টিক চিহ্ন আসবে না, আপনি ক্লিক করবেন, সিম্পল নেক্সট 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 দিবেন,
অটোমেটিকলি সেটা ইনস্টল হয়ে যাবে। তারপর আপনি রাইট বাটন ক্লিক করে মোড়ে ক্লিক করলে দেখবেন এরকম একটা গুগল কোল্যাব চলে আসবে। সো এখানে ক্লিক করার সাথে সাথে সে আপনাকে বলে যে তুমি কি নতুন একটা কোল্যাব ইউজ করতে চাও, ওকে ক্রিয়েট আপনি দিয়ে দিবেন। ক্রিয়েট দিয়ে আপনি দেখবেন যে আপনাকে সে একটা আহ, ঠিক জুপিটার নোটবুকের মতন একটা নোটবুক আপনাকে ও তৈরি করে দিবে। যে জুপিটার নোটবুকটা আমরা ডেস্কটপে করি, এখন আপনার ডেস্কটপের কনফিগারেশন অনেক দুর্বল। আপনার ডেস্কটপের কনফিগারেশন থাকতে পারে হচ্ছে আপনার র্যাম 2 জিবি বা 3 জিবি, বাট আপনার নেট স্পিড খুব ভালো, আপনার নেট স্পিড খুব ভালো, সো কোনো সমস্যা নেই। আপনি কোল্যাবটা ওপেন করেন, আপনার পিসির কনফিগারেশন খারাপ হলেও কোনো প্রবলেম নেই, কারণ সে পিসি থেকে কোনো রিসোর্স ইউজ করবে না। আমি কি সবাইকে বুঝতে পারছি? সে পিসি থেকে কোনো আপনার র্যাম হার্ড ডিস্ক কিছু ইউজ করবে না। বাট আপনার ডাটা সায়েন্সে আমরা যখনই কোনো এআই মডেল ট্রেন করতে যাব, এই যে আজকে চ্যাট জিপিটি অথবা ডিপসেক, ওদের প্রায় $400 বিলিয়ন ওরা ইউজ করছে। ইউজ করার ক্যাপাসিটি অ্যামাউন্ট ওদের আছে, দ্যাটস ওয়াই তারা ইউজ করছে, তো তারা ইউজ করতে পারে। বাট আপনি এই অ্যামাউন্ট দিয়ে পিসি কনফিগার করতে পারবেন না। আপনার ইমেজ নিয়ে যখন কাজ করব তখন 3,000 4,000 ইমেজ নিয়ে, আমার ওই সময়ের ভিডিওগুলো আপনি দেখলে আগে রেকর্ডেড করছে, দেখবেন যে আমি ওখানে বলছি যে 3,000 4,000 ইয়ে হলে ইনিশিয়ালি আমি একটা মডেলকে খুব ভালো ট্রেন করতে পারি ইমেজ হলে। সো আমি এখানে আমার স্পেসই দিবে হচ্ছে গুগল 15 জিবি, এর বেশি কিন্তু আমি ফ্রি স্পেস ইউজ করতে পারবো না। এরপরে যদি আমি 100 জিবি নিতে চাই, তাহলে ওকে আমাকে মান্থলি একটা অ্যামাউন্ট পে করতে হবে, ইয়ারলি একটা অ্যামাউন্ট পে করতে হবে, এবং এটা রিসার্চ করতে গেলে তখন আমরা পে করি। এখানে এখন কোল্যাব আছে, আমি যদি কোল্যাবে ক্লিক করি দেখা যাবে যে ও আমাকে অপশন দেবে যে তুমি কোল্যাব প্রো করবা কিনা, কোল্যাব ম্যাক্স করবা কিনা। সো এরকম অনেকগুলো ও পেমেন্ট অপশন তৈরি করে দিবে। সো ওই কোল্যাব প্রো করলে কি হবে, ওদের যেই ইন্টারনাল হার্ডওয়্যারগুলো, সেই ইন্টারনাল হার্ডওয়্যারগুলো কিন্তু সে আমাকে অ্যাক্সেসেবল করে দিবে। এবং তখন আমি, আপনি তো নর্মালি 8 জিবি র্যাম ইউজ করেন আপনার পিসিতে, র্যামের ইয়ে ক্যাপাসিটি ধরেন 8 জিবি, কিন্তু ওদের র্যাম ক্যাপাসিটি 256 জিবি। সো র্যাম ক্যাপাসিটি যত স্ট্রং হয় তত কিন্তু আপনার আহ, ইয়ের প্রসেসর কাজ করতে পারে খুব ভালো, কারণ র্যাম হচ্ছে আমার একটা মানে ভোলাটাইল একটা মেমোরি। সে নন ভোলাটাইল একটা হার্ড ডিস্ক থেকে সে ডাটাটাকে নিয়ে আসে, দেন র্যাম তাকে এক্সিকিউট করে, দেন সেটা ক্যাশ মেমোরি হয়ে প্রসেসরের কাছে যায়। সো ইন্টারেস্টিংলি আপনি যদি এইখানে রাইট বাটন ক্লিক করেন, এই যে কানেক্টের এইখানে, আপনি যখন কানেক্ট দিবেন, আমি এই যে ধরেন কানেক্ট দিলাম, এই যে আমার ফার্স্ট ক্লাসটা আমি কানেক্ট দিলাম, কানেক্ট দিলেও কিন্তু কানেক্টিং করছে। কানেক্টিং ফর হোয়াট? কানেক্টিং ফর টু থিংস। নাম্বার ওয়ান, সে জিমিনাইয়ের সাথে কানেক্ট করতেছে, যেহেতু আমি কোড করব, সে জিমিনাই থেকেও আমাকে সহযোগিতা করবে ইফ আই ওয়ান। এবং সে হার্ডওয়্যার আমাকে প্রোভাইড করছে, র্যাম এবং হার্ড ডিস্ক। সবাইকে দেখতে পারতেছি, র্যাম এবং হার্ড ডিস্ক আমাকে সে প্রোভাইড করছে। তার মানে আমার কিন্তু এখন আর ডেস্কটপের সাথে কোনো কানেকশন নেই, আমার কানেকশন হচ্ছে গুগলের র্যাম এবং হার্ড ডিস্ক। কতটুকু র্যাম সে আমাকে প্রোভাইড করছে ইন্টারেস্টিংলি, আপনি এর উপরে যদি ক্লিক করেন, আপনি এই যে দেখেন দেখাচ্ছে কিন্তু পাইথনের 3, আমাকে যে নোটবুকটা দিছে, নোটবুক যেখানে আমি কোড করব, সেখানে আমাকে পাইথন 3 একদম আপডেটেড নোটবুকটা দিছে। ইঞ্জিন ওই আমার ব্যাক এন্ডের যে কম্পিউট ইঞ্জিন, সেখানে পাইথন 3টা আছে। র্যাম দিছে হচ্ছে 0.9 জিবি, 97 জিবি, তার মানে 1 জিবির মতন। বাট এটা আমি যদি কোড করতে করতে প্রয়োজন হয় 12 জিবি পর্যন্ত সে দিবে। সো আপনার তো 12 জিবি নাই, আপনার আমার র্যামে তো 12 জিবি নাই, কিন্তু আমার এই মুহূর্তে কোড এখনো শুরুই করি নাই, যার কারণে 1 জিবি পর্যন্ত সে আমাকে স্পেস দিছে। যদি আমি কোড করতে করতে প্রয়োজন পড়ে সে আমাকে 12 জিবি পর্যন্ত দিবে। সো এটা তো আমাকে পিসি দিবে না। এই জন্য পাইচার্ম এবং জুপিটার নোটবুকে আমি কাজ করে কোনোদিনও মজা, মানে আগে মজা পাইতাম যতদিন কোল্যাব আসে নাই, বাট কোল্যাব আসার পরে কিন্তু আমি আর ওইখানে মজা পাই না। যার কারণে আপনাদেরকে আমি কোল্যাবে কোড করব, আমার কোডের স্পিড এবং আমার 2 ঘন্টার ক্লাস আপনার চোখের নিমিষেই পাস হয়ে যাবে, কারণ 2 ঘন্টা ধরেই আমি কোড করব। এবং আমি ওই ভেঙে ভেঙে কথা বলে আমার অভ্যস্ত, যেহেতু শিক্ষকতা পেশার সাথে আছি দুইটা ইউনিভার্সিটিতে। দুইটা ইউনিভার্সিটিতে আমি টানা 6 দিনই কিন্তু সেখানে আমাকে ক্লাস নিতে হয়। এখন আপনাদের সাথে আমার শুধু শুক্রবার দিন ইন্টারাকশন হবে, এবং আপনারা এইভাবে আপনাদের প্ল্যাটফর্মটা রেডি করে নেবেন এবং দেখবেন 12 জিবি দিচ্ছে, এবং হার্ড ডিস্ক প্রায় সে 107 জিবি হার্ড ডিস্ক দিচ্ছে। আমার কাজ করতে গিয়ে কোড করতে গিয়ে সে এই হার্ড ডিস্কটুকু, ইন্টারনাল হার্ড ডিস্কটুকু সে আমি ইউজ করতে পারবো কোল্যাবে। আর আমাকে ডাটা সেট আপলোড টাপলোড দেওয়ার জন্য সে আমাকে কিন্তু 15 জিবি দিচ্ছে। তার মানে 15 জিবি ডাটা সেট এখানে আমি আপলোড দিব। ওইটা কোড এক্সিকিউট করতে গিয়ে যদি আমার আরও হার্ড ডিস্ক লাগে, ওই ইমেজটাকে সে নিয়ে আসবে, নিয়ে এসে এই হার্ড ডিস্কে নিয়ে কিন্তু সে কাজটা করে দিবে আমাকে।
এবং সে আবার এট দ্য সেম টাইম সে আমাকে জিমিনাইয়ের সাথে কানেক্ট করে দিছে। আমার যদি এখানে কোনো কোড করতে গিয়ে কোনো প্রবলেম হয়, সাপোজ আমরা তো হিউম্যান বিং, সাপোজ কোনো একটা পাইথনের লাইব্রেরি আমি ইউজ করছি, সাপোজ ওই লাইব্রেরিটা আপডেট হয়েছে বাট আমি জানি না, কারণ আমি তো কাজ করতেছি সাপোজ প্রিভিয়াস কোড অ্যানালাইসিস থেকে কাজ করতেছি, রিসেন্ট কোনো কিছু আসছে আমি কাজ করতে গেলাম, আমি কাজ করতে পারতেছি না অ্যাজ এ ডেভেলপার, আপনি তখন কি করবেন, কার কাছে যাবেন? তখন কিন্তু আপনি জেনারেটকে ক্রিয়েটটা আমি শিখাই দেবো ইয়ে আস্তে আস্তে, তখন আপনি জেনারেট জিমিনাইকে বললে সে আপনাকে ওই কাজটাও কিন্তু হেল্প করবে। পানি দিও তো আমাকে, জাস্ট। সো আমরা আজকে ফার্স্ট ক্লাস স্টার্ট করবো, ইন্ট্রোডাকশন তো পাইথন প্রোগ্রামিং। ইন্টারেস্টিংলি আমরা এখানে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে কোড, একটা হচ্ছে টেক্সট। টেক্সটে ক্লিক করলে আমরা এখানে যখনই আমি টেক্সট কিছু লিখবো সেটা ইন্টারপ্রেস করলে শিফট ইন্টারপ্রেস করবো, আমি ডাবল ক্লিক করলে আমি এখানে যা লিখবো সেই জিনিসটা যখন আপনি আপনার কিবোর্ডের শিফট এবং ইন্টারপ্রেস করবেন, আমি আবারও বলতেছি শিফট এবং ইন্টার, তখন সে আপনাকে পরের নোটটা দিবে। এবার শিফট ইন্টারপ্রেস করলে কিন্তু ও পরের নোটে যাইতে থাকবে, কোড নাই বিধাও কিন্তু পরের নোটে যাচ্ছে না। সো আমরা পাইথন প্রোগ্রামিং এর প্রথম যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে একটা পাইথনের ইটসেলফ কোনো লাইব্রেরি টাইব্রেরি ইউজ করা লাগবে না, যেহেতু এইটা অলরেডি পাইথনকে কানেক্ট করে ফেলছে, পাইথন 3 আপডেটেড ভার্সনকে। সুতরাং আমি যদি পাইথনের একটা ফাংশন ইউজ করি, প্রিন্ট এফ, প্রিন্ট নামে একটা পাইথনের, এইটা হচ্ছে নাম, ফাংশনের নাম, আর এটা হচ্ছে হলো ব্রাকেট, এটাকে আমরা বলি হচ্ছে প্যারামিটার। যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড তারা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছি, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড না তাদেরকে আমি বলে দিই, আপনি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি ডাবল কোটেশনের ভিতরে যাই লিখবেন সাই সে প্রিন্ট দিবে, হ্যালো ওয়ার্ল্ড 2.0 বাংলাদেশ। ঠিক আছে, দিয়ে আপনি শিফট ইন্টারপ্রেস করেন, সেটা কিন্তু অটোমেটিকলি দেখেন প্রিন্ট দিয়ে দিছে, হ্যালো ওয়ার্ল্ড 2.0 বাংলাদেশ। তার মানে আপনি কোনো কিছু যদি প্রিন্ট দিতে চান এবং সেটা যদি স্ট্রিং হয়, সেট অফ ক্যারেক্টার্স, এখানে HELLOWORLD 2.0, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পয়েন্টস ইজ আ ক্যারেক্টার। ইট মিনস আপনি ক্যারেক্টারে কিন্তু যা ইচ্ছা তাই আপনি প্রিন্ট দিতে পারবেন, এই ক্যারেক্টারের মধ্যে যা লিখবেন তাই সে প্রিন্ট দিবে। সো এটা হচ্ছে একটা ফাংশন। সো আমরা যদি ইচ্ছা করি যে আমি কোনো জিনিসকে একটু ভেরিয়েবল অ্যাসাইন করব, দেন আমি ওই ভেরিয়েবল থেকে হচ্ছে আমি একটু কোড লিখবো। সো আপনি আগে ভেরিয়েবল অ্যাসাইন করেন, কিভাবে অ্যাসাইন করেন, আপনি যে কোনো একটা XYZ একটা লেখেন, এই যে ধরেন X = 10, আপনি লিখলেন Y = 3.257, নেম নিলয়, আপনি যা ইচ্ছা তাই লিখেন, আপনি নিজে ভেরিয়েবল নিতে পারেন। সো আপনি ওই ভেরিয়েবল ওই ডাটাটা রাখেন, লিখে শিফট ইন্টারপ্রেস করেন। এখন ওই ভেরিয়েবলটা পাইথনে মজার ব্যাপার হচ্ছে কোনো ভেজাল নাই, আপনাকে কোনো ডাটা টাইপ কিছুই বলা লাগবে না। আপনি 10 অ্যাসাইন করার সাথে সাথে কিন্তু ও বুঝবে যে আচ্ছা এক্স এর মধ্যে ইন্টিজার টাইপের ভ্যালু আছে, ওয়াই এর মধ্যে হচ্ছে কি আপনার ফ্লট ভ্যালু আছে, আর নেমের মধ্যে হচ্ছে আপনার একটা স্ট্রিং আছে, মানে সেট অফ ক্যারেক্টার্স আছে। সো আলটিমেটলি আলটিমেটলি আপনার এখানে কোনো ডাটা টাইপ না বলার কারণে আমি যদি এক্স এর মধ্যে অ্যারে রাখতাম, আমি সামনের দিকে দেখাবো, আমি এক্স এর মধ্যে যদি ইমেজও রাখতে চাই, ও কিন্তু অটোমেটিকলি ব্যাক এন্ডে নিয়ে নিবে যে ওকে এটা ডাটা টাইপ হচ্ছে, ও একটা সেট অফ ইমেজ রাখবে। এখন আপনি এক্স প্রিন্ট দেন, শিফট এক্স দেন, তাহলে দেখবেন এক্স এর মধ্যে কি আছে ও শো করতেছে। আপনি ওয়াই দেন, আপনি দেখবেন যে শো করতেছে। সো আপনার ডাটা টাইপ কি হবে এরকম কোনো হ্যাসেল, আপনার টেনশনের কিন্তু কোনো কারণ নাই, কারণ সেটা অটোমেটিক্যালি পাইথন কিন্তু আপনার কাছ থেকে ডাটা সেটগুলো নিয়ে নিচ্ছে। ওকে, নাও আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে আমি এখানে কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করব, সো এই জন্য আপনি যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে চান, সো আপনি ওই জিনিসটাও কিন্তু করতে পারেন। আপনি যে কোনো একটা ভেরিয়েবল নিলেন, ওর মধ্যে আপনি যোগ করলেন, গুণ করলেন, ভাগ করলেন, সেটা আপনি করতে পারেন। এখন আপনি মনে করলেন যে আমি এখানে যে নিলাম যারা একদম বিগিনার ফ্রেশার, তাদেরকে আপনি তারা চিন্তা করলো যে আমি যে এক্স এর মধ্যে 10টা রাখলাম, এই 10টা আসলে কি রকমের ডাটা টাইপ, প্রোগ্রামিং এ আমি একটু দুর্বল, একটু শিখতে চাই। আপনি প্রিন্ট করে আপনি টাইপ নামে একটা ফাংশন আছে, ওই টাইপ নামে ফাংশনে যদি আপনি ওই ভেরিয়েবলটাকে রেখে দেন, আপনি যেহেতু ফার্স্ট টাইম আপনি দিয়ে আপনি প্রেস করেন, আমি ডান পাশে এগুলো কমেন্ট আউট করছি, এই হ্যাশ চিহ্ন দিয়ে আপনি যাই লিখবেন এখানে কমেন্ট আউট হতে থাকবে। সো এটা ইন্টারপ্রেস করলে কিন্তু বলে দিবে যে এই এক্স এর ক্লাস হচ্ছে হলো কি ইন্টেজার,
এবং ওয়াই এর ক্লাস কি, ফ্লট, এইটার ক্লাস কি, স্ট্রিং। এখন যদি আমি সাপোজ ধরেন ওয়াই এর মধ্যে এই চেঞ্জ করে দিই আমি, হ্যাঁ সাপোজ আমি ওয়াই এর মধ্যে একটা ক্যারেক্টার রাখি, ধরেন আমি রাখলাম হচ্ছে সাপোজ একটা ক্যারেক্টার সি, ঠিক আছে। আমি ওয়াই এর মধ্যে একটা ক্যারেক্টার রাখতে পারি, একটা নাম রাখতে পারি, ধরেন ক্যাট রাখলাম, তাহলে ওয়াই এর মধ্যে সে ক্যাট রাখলো। এখন আপনি যদি প্রিন্ট করে বলেন যে ভাই এর মধ্যে এটা টাইপ কি, টিওয়াইপি দিয়ে ফাংশন দিয়ে আপনি কল করলেন, দিয়ে ওয়াইটাকে প্রেস করে আপনি এবার আবার শিফট ইন্টার প্রেস করলেন, ও কিন্তু দেখেন এখন আবার ক্লাসের টাইপ চেঞ্জ করে বলতেছে যে স্ট্রিং। তার মানে আপনার সিস্টেম অটোমেটিক্যালি, আপনাকে টেনশন করার দরকার নাই যে ভাই আমার ক্লাস ডাটা টাইপ কি হবে, এটা কত মেমোরি স্পেস জায়গা নিবে, যেগুলো আমার সিতে, সি++-এ, জাভাতে, আমরা যখন কাজ করি এবং রুবিতে কাজ করি, আমার মোটামুটি 17টা ল্যাঙ্গুয়েজের উপর কাজ করার এক্সপিরিয়েন্স। সো ওই ল্যাঙ্গুয়েজগুলোতে কিন্তু আমার একটু ডাটা টাইপ নিয়ে কনফিউজড থাকতে হয়, একটু ভেবে চিন্তে কোড করতে হয়। বাট পাইথনে আপনার ভাবা চিন্তার দরকার নেই, আপনি একদম ফ্রেশ, আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে নন আইটি। সো ইউ জাস্ট মেক সেন্স, ওকে আমি জাস্ট ইউজিং এনি ভেরিয়েবলস অ্যান্ড আই ক্যান ইউজ এনি ডেটা, ভেরিয়েবলস ক্যান অটো ডিটেক্ট যে হোয়াট উইল বি হ্যাপেন। সো এখন আপনি চিন্তা করলেন যে আমি কি করব, আমি একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলে সাম করব, গুণ করবো। এই যে আপনি একটা জাস্ট ভেরিয়েবল লিখলেন সাম এক্স ওয়াই, এখানে যদি আপনি আলু পটল যাই লিখেন, সে কিন্তু ওই নামই নিবে। ভেরিয়েবল নেম ক্যান বি এনিথিং, আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন। এবং এই ভেরিয়েবলের মধ্যে আপনি এই যে দুইটা ভেরিয়েবল যোগ করলাম, যোগ করে আমি এখানে রেখে দিছি। এখন ওয়াই এর তো স্ট্রিং রাখছি, তার মানে ও তো এখন ওর ওয়াই কে স্ট্রিং হিসেবে, মানে স্ট্রিং হিসেবে চিন্তা করতেছে, কারণ স্ট্রিং এর সাথে তো আর ইন্টেজার ভ্যালু যোগ হয় না। মানে আপনার নামের সাথে তো আমি 1 2 5 যোগ করতে পারবো না, তাহলে আমাকে এটাকে আবার একটু ফ্লট করে একটা ফ্লট ডাটা ইনসার্ট করতে হবে। ধরুন 3.056 আমি একটা ফ্লট ডাটা করে আমি যোগ করব, গুণ করব, আমি ইন্টেজারকে ফ্লট দিয়ে আমি ভাগ দিব, এবং দেন আমি ইচ্ছা করলে মডিউলাস বের করব, যে ওইটা অ্যাকচুয়ালি মডিউলাস বলতে আমরা বুঝি হচ্ছে তাকে ভাগ দিয়ে কোনো ভাগশেষ পাওয়া যায় কিনা। সো এটা বের করে আমি কি করব, প্রিন্ট করব। প্রিন্ট আমি পরে করি, আমি আগে একটু অপারেশনটা দেখি। সাপোজ ধরেন আমি এই যে এইখানে কিন্তু অলরেডি অপারেশন হয়ে গেছে। এখন আপনার যেই ভেরিয়েবলটা অপারেশন হয়েছে এটার নাম দিলেন সাপোজ ধরেন আলু, তার মানে আলু ভেরিয়েবলে হচ্ছে আপনি এক্স এবং ওয়াই কিন্তু যোগ হয়ে রয়ে গেছে। তাহলে এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু সে যোগফলটা এখানে নিবে। তার মানে ভেরিয়েবল আপনি যা ইচ্ছা তাই নাম আপনার মতন করে দিবেন। বাট গুড প্র্যাকটিস হচ্ছে আপনি যেই কোডটা করতেছেন, আমরা যেহেতু ডিপ লার্নিং বা এআই নিয়ে কাজ করব, সুতরাং আপনি যখন 400 500 লাইনের কোড করবেন, সো তখন আপনি কিন্তু কোডগুলোর মধ্যে একটু পাশে কমেন্ট আউট দিয়ে, এইভাবে হ্যাশ দিয়ে আপনি কমেন্ট আউটে লিখে দিবেন যে দিস ওয়ান ইজ ফর প্রোডাক্ট। আপনি যখন ফাংশন বানাবেন, অনেক বড় বড় এক একটা সেট অফ কোড করবেন, তখন আপনি লিখে দিবেন ওকে দিস ওয়ান ইজ অমুক। তাহলে পরে আপনি যদি নাও থাকেন, তাও যাতে করে আপনার টিম এটা দেখলে, কোডটা দেখলে বুঝতে পারে যে ওকে ঠিক আছে, যে আগে আমার যেই প্রোগ্রামার ছিল সে আসলে এই কাজটা করে গেছে। ওকে, এখানে সাম হচ্ছে আমি আলু দিছি, আচ্ছা এটাকে এক্সিকিউট করা হয়নি, আলুকে সে পাচ্ছে না। আলুকে আমি তো আগে আগে তো এখানে ছিল অন্য কোনো একটা নাম সাম এক্স ওয়াই, যখন আমি আলুটা চেঞ্জ করছি তখন এই সেলটাকে আমি রান করাই নাই। রান করাইলে দেখবেন এখানে একটু গোল হয়ে যাবে, এই যে এখানে ক্লিক করলেও রান করবে, অথবা শিফট এন্টার প্রেস করলে অটোমেটিক রান করে নিচে চলে আসবে। এবং নিচে আমি সব কয়টা প্রিন্ট করতেছি, জাস্ট এটা ডাবল কোটেশনে সাম দিয়ে কমা দিয়ে একটা ভেরিয়েবল দিন। এইভাবে আপনি কমা দিয়ে দিয়ে যা ইচ্ছা তাই কিন্তু আপনি ইউজ করতে পারেন। আপনি চিন্তা করলেন প্রোডাক্টও আপনি এখানে দেখাবেন, আপনি প্রোডাক্ট লিখে দেন, কমা দিয়ে আপনি যত ভেরিয়েবলই দিবেন ও প্রত্যেকটা ভেরিয়েবল কিন্তু এখানে শো করবে। কথাই বুঝতে পারছেন? এই যে দেখেন কমা দিয়েও প্রোডাক্টটাও শো করছে, আবার সামটাও শো করছে। তো পাইথনের মজাটাই হচ্ছে যে আপনি আহ, এখানে যা বলবেন, এই যে এখানে ধরেন আপনি সাম না দিয়ে ওই যে নেম নামে যে ভেরিয়েবল, সেটা আপনি প্রেস করলেন, তাইলে ও ওই নাম দিছে হচ্ছে নিলয়। ও সাপোজ ধরেন ওর বয়স হচ্ছে 13, ও পাইছে 30। এরকম ভাবে আপনি ইচ্ছে করলে কিন্তু একজনের যে কোনো ইনফরমেশন আপনি খুব ইজিলি স্টোর করতে পারেন। সো আজকে ক্লাসে আমরা ডাটা, ডাটা টাইপ, ভেরিয়েবল, লজিক এবং এই লুপ, এই 4টা জিনিস আমরা একটু শিখবো। সো লজিক জিনিসটা কি, আমি একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে আমি কম্পেয়ার করব। কম্পেয়ার করার ক্ষেত্রে আমার সাইন অফ কনসেশন, যারা সিএসসি তারা আমরা জানি যে সাইন অফ লজিক মোটামুটি আমাদের 6টা। একটা হচ্ছে কি
অর আমরা যদি এগুলো না জানি, সো এখানে একটু লিখবেন সাইন অফ লজিক ইন প্রোগ্রামিং, যারা নিউ আছে এবং আপনাদের নিউদের জন্য এগুলো কিন্তু আমাদেরকে একটু কষ্ট করতে হবে। লজিক সিম্বলস গুলো যদি আমরা এখানে যাই, প্রোগ্রামিং লজিক সিম্বলস, তাহলে কিন্তু এখানে খুব স্পেসিফিকলি আমরা দেখতে পাবো যে কি, গেটার দেন, এই যে এখানে দেয়া আছে নট, লেস দেন, গেটার দেন, নট ইকুয়াল টু। এবং সি প্রোগ্রামিং এ যদি আমরা লিখি, পাইথন প্রোগ্রামিং এ লজিক অপারেটর, এটার নাম লিখবেন হচ্ছে হচ্ছে লজিক অপারেটর ইন পাইথন। সো আপনি এখানে কিন্তু এই যে সি মোড়ে দিলে কিন্তু এই যে লজিক অপারেটর গুলো আপনাকে দেখাবে, এই যে গেটার দেন, লেস দেন, আপনি যত বেশি দেখতে চান তত বেশি আপনাকে দেখাবে। পাইথন লজিক অপারেটর গ্রিক্স অ্যান্ড গ্রিক্স, এটা হচ্ছে একটা অনলাইন আপনার রিসোর্স, আপনি এখান থেকেও লজিক অপারেটর গুলো একটু দেখে নেবেন। ওকে, অ্যান্ড একটা অপারেটর, অর একটা অপারেটর, বুঝতে পারছি কিনা? অ্যান্ড একটা অপারেটর, অর একটা অপারেটর, নট একটা অপারেটর। ওকে, দেন আপনি অ্যান্ড অর নট এর মাঝখানে যদি চিন্তা করেন, ইকুয়াল ইকুয়াল সাইন দিবেন, নট ইকুয়াল সাইন দিবেন। সো এইগুলা হচ্ছে আপনার অপারেটর। আমি এখানে জাস্ট একটা লজিক লিখলাম যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, যদি এফ গ্রেটার দেন ওয়াই হয়, এবং তার সাথে সাথে আমি কোলন দিয়ে দিছি যে যদি এই লজিকটা হয়, তাহলে তুমি প্রিন্ট দাও হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, আদারওয়াইজ তুমি প্রিন্ট দিবা হচ্ছে ওয়াই ইজ গ্রেটার দেন এক্স। সো এক্স এর ভ্যালু আমার ছিল কত, আমার এক্স এর ভ্যালু ছিল কত, আমি উপরে দিছি 10, আর ওয়াই এর ভ্যালু দিছি হচ্ছে যে 3 পয়েন্ট সামথিং। সো বোঝাই যাচ্ছে আমার ওয়াইটা বড়, তার মানে সে কিন্তু এইটা প্রিন্ট দিবে না। লজিক হচ্ছে এটাই। সো আমার এখানে লজিক সেট করছি দুটো, সো সে প্রিন্ট দিচ্ছে কিন্তু যে কোনো একটা। এই যে সে কিন্তু বলতেছে যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এখন আমার এক্স এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত ছিল, 10, এবং আমার ওয়াই এর ভ্যালুটা ছিল হচ্ছে এই যে লাস্ট পর্যন্ত আমি যখন চেঞ্জ করলাম 3.056। তার মানে এক্স হচ্ছে আমার গ্রেটার, তাহলে এক্স হচ্ছে বড়। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি তিনটা ভেরিয়েবলস নিব, একটা ভেরিয়েবলস নিব হচ্ছে হলো এক্স, আমি ক্যালকুলেশনের জন্য, দেন আমি ভেরিয়েবলস নিব হচ্ছে ওয়াই ক্যালকুলেশনের জন্য, দেন আমি ভেরিয়েবল নিব জেড আমি ক্যালকুলেশনের জন্য, আমি নিলাম হচ্ছে সাপোজ 2। সো আমার জেড এক্স ওয়াই জেড এর মধ্যে কিন্তু সে তিনটা ভেরিয়েবলস সে আমাকে এখান থেকে রেখে দিছে। এখন আমি ডাটাগুলোকে আমি কম্পেয়ার করব। সো আমার কম্পেয়ার করার জন্য ভেরি সিম্পল হচ্ছে, আমি ইফ দিয়ে কম্পারিজন স্টার্ট করছি। ইফ আমি বললাম যে কি, এক্স যদি আমার জেড এর চেয়ে ছোট হয়, এক্স যদি আমার, ওই যে অলরেডি কিন্তু সে আপনাকে দেখেন, আমি শুধু লিখছি ইফ, অলরেডি এখানে কিন্তু হিডেন ভাবে আমার কোড করে দিছে। যারা একদমই নিউ কামার, তারা এই ইজেন ভাবে কোডের, আপনার কোডের লেখাও লাগবে না, কোল্যাব আপনাকে সাজেস্ট করবে তুমি কি এরকম কিছু চাচ্ছ, চান বা না চান আপনি একসেপ্ট, এই যে এখানে দেখেন একসেপ্ট লেখা আসছে, একসেপ্ট লিখবেন, সে কিন্তু পুরো কোডটা আপনাকে করে দিছে। এখন আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে লজিক চেঞ্জ করতে পারেন যে ওকে, এক্স ওয়াই তো আমি দেখবই, পাশাপাশি আমি এটাও চেক দিব যে এক্স আসলে জেড এর চেয়েও বড় কিনা। কারণ আমার দুইটা, যে আমি এটার জন্য আমি অ্যান্ড অপারেশনটা ইউজ করবো, এই যে অ্যান্ড, এটা আরেকটা অপারেশন, এবং এক্স কে আমি চেক দিব হচ্ছে সে আমার জেড এর চেয়েও বড় কিনা। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি যখন এই কোল্যাবে কাজ করবেন, সে অটোমেটিকলি কিন্তু সেভ করবে, এবং সেভ হলে দেখবেন যে এখানে একটা টিক চিহ্ন আসতেছে উপরে, খেয়াল করেন উপরে একটা টিক চিহ্ন আসবে। সো যদি আপনি দেখেন যে টিক চিহ্নটা আসছে, তার মানে আপনি যা কোড করছেন এটা অলরেডি সেভড গুগল ক্লাসরুমের এই জায়গাতে, আপনার কোডটা সেভ হয়ে গেছে, আপনাকে কন্ট্রোল এস বারবার দেওয়া লাগবে না। যেটা আমাদের নোটবুক বা পাইচার্মে আমরা করার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হয় যে হ্যাঁ আমাদের কোডটা হইলো কিনা, নাহলে দেখেন আধা ঘন্টা 1 ঘন্টা পর অনেক সময় কোডের নোটবুকে আমি আর খুঁজে পাই না। সো এই জিনিসগুলো আপনারা এখানে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। সো আমি এখানে এলস, এলস ইফ মানে ELIF, ইলফ হচ্ছে আমার আরেকটা লজিক, মানে যদি ইফ আমার কাজ না করে তাহলে এলস ইফে চলে আসবে। এবং এলস ইফে আসলে আমি এখানে আরেকটা সেট করলাম যে সাপোজ এক্স যদি আমার বড় হয়, তাহলে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অ্যান্ড জেড, আমি বললাম যে ও দুইজনের চেয়ে বড়, এখানে আমি একটা প্রিন্ট দিলাম। এখন যদি আমি বলি যে ওকে, যদি এক্স বড় না হয় তাহলে আমি ওয়াই চেক দিই, ঠিক আছে না? ওয়াই ইজ গ্রেটার দেন জেড, জেড এর চেয়ে বড়, এবং ওয়াই ইজ গ্রেটার দেন এক্স অলসো, দুইটা জায়গায় আমি চেক দিলাম। সো লজিক আপনি আপনার মতন করে সেট করবেন। ওকে, তাহলে আমি বলতে পারবো যে ওয়াই ইজ কি, গ্রেটার দেন জেড অ্যান্ড এক্স।
দুইটা জিনিসের চেয়ে বড়। আর যদি না হয় তাহলে ডেফিনেটলি জেড ইজ গ্রেটার দেন আদার্স। সো আমার এক্সও বড় না, ওয়াইও বড় না, তাহলে জেড ইজ গ্রেটার দেন অল ভ্যালুস। ক্লিয়ার? এইভাবে আমি কিন্তু লজিক গুলোকে সেট করতে পারি। ও আমাকে বলছে এক্স অ্যান্ড ওয়াই, ও দুইটা লজিক এক হয়ে গেছে, তাহলে এক্স ওয়াই এর চেয়ে বড় হবে, আবার জেড এর চেয়ে বড় হবে, তাইলে আমি বলতে পারবো এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অ্যান্ড জেড। ওকে, ওয়েল, এক্স ইজ অ্যান্ড ইনভ্যালিড সিনট্যাক্স। এই যে এখানে আমি একটা অ্যান্ড অপারেটর ইউজ করছি। এখানে অ্যান্ড এইভাবে আমরা পাইথনে অ্যান্ড এভাবে লিখতে পারি না আমরা সবাই, হয়তোবা এখন আমরা এখানে যদি কোড করতে চাই তাহলে এই অ্যান্ড এর জায়গায় আমি শুধু এই যে অ্যান্ড লিখবো। সে দেখেন অলরেডি কিন্তু সাজেস্ট করছে যে তোমার কোথায় কোথায় ভুল আছে। এবং আমি যখন ইনভ্যালিড সিনট্যাক্সে ক্লিক করছে, ও বলছে যে তুমি অ্যান্ড এইভাবে অপারেটর ইউজ করো না, এটা তো আমি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করি, তুমি এখানে ডিরেক্ট অ্যান্ড লিখো। অ্যান্ড লেখো। তো যারা একদম নতুন আছেন তারা যদি কোনো ইরর করেন, সে আপনাকে সাজেস্ট করবে কোল্যাবে, যেটা পাইচান বা আপনার আদার্স প্ল্যাটফর্ম জুপিটার নোটবুক আপনাকে সাজেস্ট করবে না। সো আপনি ডেডলক হয়ে যাবেন। সো আগে অ্যাজ এ বিগিনার লার্নিং এর জন্য ডেডলক হওয়া যাবে না, প্রতিটা মুহূর্তে লার্নিং করতে হবে। সো এখানে আপনি এই এক্সেপ্ট সাজেশন দিয়ে দিলে সে অলরেডি সব ঠিকঠাক করে আপনাকে দিয়ে দিবে। এখন আপনি যখন আবার শিফট ইন্টার প্রেস করবেন তখন অটোমেটিকলি কিন্তু সেটা সে আবার সাজেস্ট করে প্রিন্ট করবে। সো এলস আমার এখানে আহ, যদি ফিক্স ইরর দিই, আমি একভাবে ফিক্স করতে বলছি, আমি সে ফিক্স করে ফেললাম। ফিক্স ইরর ইফ এলস ইফ, যেটা আমার আগের কোডগুলো আর দরকার নাই। আমি ইফ যদি এক্স ওয়াই এর চেয়ে বড় হয়, জেড এর চেয়ে বড় হয়, এটা প্রিন্ট দিবে। ওয়াই জেড এর চেয়ে যদি বড় হয়, ওয়াই এক্স এর চেয়ে বড় হয়, এটা প্রিন্ট দিবে। আর নয় জেড ইজ অল ভ্যালুজ, এটা প্রিন্ট দিবে। সো আমার এই মুহূর্তে আমার সব কয়টা ঠিক আছে। তো আমি রান করি। এই যে দেখেন, এখন আমি রান করছি, দেন সে ইজিলি আমাকে বলে দিছে ওয়াই ইজ গ্রেটার দেন জেড এন্ড এক্স, বিকজ অফ ওয়াই ইজ 11 and x and y value is little. সো অ্যাজ এ বিগিনার যারা আমরা সিএসসি বা আইটি ব্যাকগ্রাউন্ড, তাদের কাছে আজকের ক্লাসটা খুবই ইনিশিয়াল স্টেজ মনে হতে পারে, বাট ডোন্ট ওয়ারি। আপনি রিসোর্সের দিকে আপনি রেকর্ডেড কোর্সে আগাইতে থাকেন, কারণ আমাকে সবাইকে নিয়ে আগাইতে হবে, অনেকে একদম বিগিনার লেভেলে আছে। সুতরাং আমাকে এই লজিকটা বোঝাটা খুব জরুরি। সো লজিক আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, এখানে আমি একটা দুইটা লজিক দিচ্ছি, আপনি আরো লজিক প্র্যাকটিস করেন, তত বেশি আপনি আসলে আপনার প্রোগ্রামিং আইডিয়া। লজিক এবং লুপ ছাড়া আমাদের কিন্তু ডেটা সায়েন্সে ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট হওয়ার কোনো সুযোগই নেই। আচ্ছা, এবার আমি চলে যাই হচ্ছে লুপ। সো টেক্সট, আমি যদি এখানে হ্যাশ চিহ্ন দুইটা তিনটা চারটা দেই, সো ও ছোট আকারে আমাকে একটা ট্যাগ লাইন তৈরি করে দিবে। এখন আমি যদি এখানে লুপের কোড করি, দেখেন লুপ, আমরা অলওয়েজ ফর লুপটা ইউজ করি এখানে। সো ফর লুপটা পাইথনে ইউজ করাটা খুব ইজি। এখানে আমি কত থেকে স্টার্ট করব এবং কত পর্যন্ত আমার রেঞ্জ হবে, ওই রেঞ্জটা কিন্তু আমি এখানে বলে দিলে অটোমেটিকলি কিন্তু সে আই থেকে স্টার্ট করে 5 পর্যন্ত যাবে। এবং আইটা কিন্তু অটোমেটিকলি আমার 0 থেকে স্টার্ট হবে। কারণ হচ্ছে কি, আমার পাইথনে আই বলতে কোনো একটা ভেরিয়েবল যদি উপরে কোনো অ্যাসাইন করা না থাকে, কোথাও যদি আমার আয়ের ভ্যালু বলা না থাকে, তাহলে পাইথনে অটোমেটিকলি আয়ের ভ্যালু 0 হিসেবে ধরে নেয়, কারণ এর নিচে তার কাউন্ট করে না। মানে -1 -2 থেকে। কারণ আমি যদি আয়ের ভ্যালু এখানে বলে দিতাম কোডে যে ভাই এখানে আই মানে হচ্ছে আই ইকুয়ালস টু -1, সাচ এন এক্সাম্পল, আমি -1 বললাম, তখন যদি আমি এই আই থেকে রেঞ্জ 5 পর্যন্ত আমি প্রিন্ট দিয়ে আমি এখানে লিখলাম ইটারেশন। ইটারেশন শব্দটা কিন্তু আমাদের ডাটা সায়েন্সের সবচেয়ে কমন একটা ওয়ার্ড। কারণ আমি যখন কোনো একটা মডেলকে ট্রেন্ড করি, তখন ট্রেন হওয়ার সময় সে যদি সিএসভি ফাইল বা এক্সেল শিট হয়, ওখান থেকে ডাটাকে রিড করে সে যখন ট্রেন্ড হয়, তখন সেই কিন্তু ট্রেন হওয়ার সময় অনেকবার মেশিন লার্নিং বা ডিপ লার্নিং আমি মডেলটা অনেকবার সে কিন্তু ট্রেন্ড হয়। মিন স্কোয়ার ইরর মিনিমাম না আসা পর্যন্ত আমরা এই প্রতিবার মানে একই ডাটার উপরে বারবার ট্রেন্ড হওয়াকে আমরা বলি ইপক বা ইটারেশন। সো ইটারেশনটা আমি এই জন্য ইউজ করলাম যাতে করে আপনার এটার সাথে একটু ইউজ টু হন। সো আমি এখানে যদি i-1 করলাম, সে কিন্তু আমাকে এই যে i-1 থেকে স্টার্ট হবে, -1 দিলাম। এখন যখন আমি লুপটাকে টার্ন ওভার করবো, সে কিন্তু আমার এখানে আবার 0 থেকেই দিচ্ছে, কারণ এই আসলে এই -1কে কাউন্টই করতেছে না। তো আপনি যদি লুপের একটা নির্দিষ্ট সেন্স থেকে রেঞ্জ পর্যন্ত না যায়, এখানে যদি আমি বলি যে -1 থেকে 5 পর্যন্ত যাও, তাহলে সে একটা ইনভ্যালিড সেন্টেন্স চেক।
এই যে ও আমাকে রেঞ্জ বলে দিতে হচ্ছে, তাহলে কিন্তু রেঞ্জ না বললে আমার কিন্তু সে রেঞ্জ ওয়াইজ আগাবে না। সুতরাং আপনি অলওয়েজ লুপ, আমাদের লুপ চলে কিন্তু একটা নির্দিষ্ট ডাইমেনশন থেকে। আপনি যদি লুপ দিয়ে সার্চ দেন যে লুপ কনসেপ্ট অফ প্রোগ্রামিং, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর অনেক অ্যাডভান্স একটা কনসেপ্ট, লুপ অফ প্রোগ্রামিং। এই লুপটা কিন্তু অলওয়েজ দ্য কন্ট্রোল ফ্লো স্ট্রাকচার দ্যাট অ্যালাউজ আ ব্লক কোড টু স্ট্রাকচারাল পজিশন। সে কিন্তু অলওয়েজ জিরো থেকে স্টার্ট হবে, কারণ সে কাউন্ট শুরু করে মাইনাস থেকে, কোনো কাউন্ট হয় না, আমি মাইনাস দিয়ে বলছি তাকে। তারপরেও কিন্তু পাইথন অটোমেটিকলি, এটা যদি আহ, আমার সি কোড হইতো, সি ল্যাঙ্গুয়েজ হইতো বা আদার্স ল্যাঙ্গুয়েজ হইতো, সে কিন্তু আমাকে -1 দিয়ে কাউন্ট করা শুরু করতো। বাট পাইথনে অটোমেটিকলি আমার আইতে জিরো সে সেট করে দেয়, আমি -1 দিই যাই দিই, সেই ইটারেশন জিরো থেকে স্টার্ট করবে, কারণ কাউন্টিং কখনো মাইনাস থেকে কাউন্টিং হয় না। ঠিক আছে। সো এই জন্য যারা বিগিনার তাদের জন্য আমি এটা দেখাই দিলাম যে ইটসেলফ আপনি যদি অন্য কিছু এখানে দেন, তাও পাইথনে কিন্তু সে এই রেঞ্জ কাউন্ট করলে অটোমেটিকলি সে এখান থেকে কাউন্ট করা শুরু করবে। সো আমাদের ডেটা সায়েন্সে ইটারেশনটা আপনি যাই মাইনাস টাইনাস করেন না কেন, কোনো সমস্যা নেই, লুপ অটোমেটিকলি জিরো থেকে কাউন্ট করবে। ওকে, এখন আমি আপনাদেরকে একটা সিম্পল বেসিক কিছু অপারেশন আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এবং আলটিমেটলি বেসিক অপারেশনগুলো আপনার জন্য হেল্প করবে। এবং আমি এখানে অনেকগুলো লুপ দেখাইছি এন্ড দেন লজিক দেখাইছি, এগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন আমাদের সেকেন্ড সেশনটা শুরু হওয়ার আগে। সো আমি আপনাদের সাথে এই আইপিওএন ফাইলটা একটু শেয়ার করতেছি, আপনারা এই কোডটা দেখে প্র্যাকটিস করতে থাকবেন। আমরা লুপে যাব ইয়েতে আসার পরে। কপি লিঙ্ক ডান। আমি গ্রুপে কোল্যাবের কোডটা শেয়ার করে দিছি, সো এনিবডি ক্যান অ্যাক্সেস। এখানে আমি আরো একটা জিনিস দেখাই দিই, যে আপনি যেই ভেরিয়েবল গুলোর উপরে যে যে মাত্র একটা দুইটা অপারেশন করলাম, যখন আমি অ্যারে দেখাবো সামনের দিকে, এবং অনেক ছোটখাটো অনেকগুলো অপারেশন দেখাবো, 3 ডাইমেনশন, 3 ডাইমেনশন এবং 2 ডাইমেনশন ম্যাট্রিক্সের অপারেশন দেখাবো। এবং ম্যাট্রিক্স অপারেশন যারা আমরা পারি না তারা আমরাও শিখবো ম্যাট্রিক্স অপারেশন, কারণ প্রত্যেকটা একটা ইমেজ যখন মেশিন ট্রেন্ড হয় তখন কিন্তু ইমেজের ও কালারকে চেনে না, ও কিন্তু কোনো ডাটা সেটের ওই ডাটা ভ্যালুকে কিন্তু সে চিনে না। তাকে চেনানোর জন্য কিন্তু ইমেজকে আমাকে আগে নাম্বারে কনভার্ট করতে হয়, ওই নাম্বারটাকে আমাকে আবার ম্যাট্রিক্সে কনভার্ট করতে হয়। ম্যাট্রিক্সে কনভার্ট করার পরে কিন্তু সে আইডেন্টিফাই করতে পারে, ওকে এবার আমি ক্যালকুলেট করতে পারবো, এটার ডিটেকশন অ্যাপ্রোচ করতে পারবো। সো মেশিন তখন ওই নাম্বার অফ ভ্যালুসের উপরে ক্যালকুলেট করতে পারে। সো আমি যেই ক্যালকুলেশনই করি না কেন, সেটা যখন আমি ভেরিয়েবলের মধ্যে রাখি, ধরেন আমি ভাগ করে রাখছি ক্যালকুলেশন, বিগ বিগ ম্যাট্রিক্স, থাউজেন্ডস ভ্যালু আমি ক্যালকুলেশন করে রাখছি, ডোন্ট ওয়ারি। আপনি জাস্ট চিন্তা করলেন যে আমি এটাকে ওই ভ্যালুর মধ্যে ওই ভেরিয়েবলে কি আছে, ও অটোমেটিকলি কিন্তু ওই ভেরিয়েবলের ভ্যালুটা আপনাকে দেখাই দিবে। এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন, সামনে আমরা যখন ক্যালকুলেশন গুলো করব তখন দেখবেন যে জিনিসগুলো খুব ইজিলি আপনার কাছে ভেরিয়েবলে অ্যাসাইন হওয়া এবং ওগুলো দেখা খুব ইজিলি আপনার কাছে চলে আসবে। সো আপনি যখন কোড করতেছেন তখন আপনি শুধু মনে রাখবেন যে আমি কার সাথে কি যোগ করতেছি কি বিয়োগ করতেছি, সেগুলো আপনার কতটুকু কাজে লাগবে। একটা সিম্পল জিনিস দেখায় আমি একটু শেষ করব, সেটা হচ্ছে স্ট্রিং কানেকশনস, এবং লুপ দিয়ে আমরা আবার স্টার্ট করব। স্ট্রিং কানেকশনস আপনি ইচ্ছা করলে অসংখ্য স্ট্রিং একবারে একটার সাথে একটা কানেক্ট করতে পারেন। তো আপনি ধরেন সাপোজ বললেন হচ্ছে আমি দুইটা স্ট্রিং নিলাম, খুব ভালো করে খেয়াল করেন, দুইটা ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে নেম, নিলয় অ্যান্ড সাদমান। আপনাদের এখানে এটা আগের ব্যাচের, সো আপনারা একজন আমি দিলাম হচ্ছে সাপোজ বৃষ্টি অ্যান্ড হাসেম। হাসেম একটা ভেরিয়েবলের মধ্যে আমি রাখলাম, জাস্ট কমপ্লিট একটা স্ট্রিং। এবং আমি এইখানে এই নেমটাকে আমি একটা হ্যালোর সাথে কনক্যাটিনেট করে দিব। সাপোজ আমি আরেকটা ভেরিয়েবল নিলাম হচ্ছে গ্রেটিংস নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমি হ্যালোটাকে রেখে দিছি। খেয়াল করেন, হ্যালো কমা দিয়ে আমি একটা স্ট্রিং বানাইছি। প্লাস খেয়াল করেন, আমি যখনই স্ট্রিং কানেকশন করতেছি তখন আমি প্লাস দিয়ে আমি ওই ভেরিয়েবলটা নিয়ে আমি প্লাস চিহ্ন দিয়ে এখানে আমি একটু হাই দিলাম বা যাই দিই, দিয়ে যখনই আমি প্রিন্ট করব তখনই কিন্তু সে এই গ্রেটিংস দিয়ে গ্রেটিংসটা প্রিন্ট করবে।
এখন প্রিন্ট দিলে আপনার এই যে গ্রেটিংসটাও প্রিন্ট করলে, এবং এই গ্রেটিং ভেরিয়েবলের মধ্যে একটা দুইটা তিনটা চারটা অনেকগুলো ভ্যালু কিন্তু আপনার অ্যাড করা। এখন আপনি যদি এখানে প্লাস চিহ্ন দিয়ে উপরের এক্স, তারপর প্লাস চিহ্ন দিয়ে যদি উপরের ওয়াই, ওই ভেরিয়েবলগুলোকেও যদি আপনি এখানে মনে করেন আমি রাখবো প্লাস, আমি উপরে আলু যোগ করছিলাম ওইটারও রাখবো, তো সে কিন্তু আলটিমেটলি আপনার সব কয়টা ভ্যালুকে যোগ বিয়োগ করে সে কিন্তু এইখানে রেখে দিবে। সো এই ভ্যালুগুলো আপনার এই যে এই যতগুলো আমি নাম্বারগুলো দিছি, ও কিন্তু আমাকে পাইথনে বলে দিচ্ছে যে এক্স ওয়াই জেড এগুলো কিন্তু তোমার স্ট্রিং না। স্ট্রিং হইলে কিন্তু ইজিলি প্লাস করে করে আমি এখানে প্রিন্ট দিতে পারতাম, কিন্তু এগুলো তো নাম্বার, নাম্বার সেইভাবে যোগ করে রাখতে পারবে না। সো তুমি যদি যোগ করে রাখতে চাও তাহলে তোমাকে স্ট্রিং দিতে হবে, সে কিন্তু সাজেস্ট করতেছে। সো এই জন্য আপনি যখনই রান করবেন তখনই আপনি দেখবেন যে আপনার সাজেস্ট করতেছে যে এটা করা যাবে না, এটা করা যাবে না। কি করা যাবে? এক্সপ্লেন ইরর। আপনি সার্চ দেন যে ওকে আমি এক্স কেন দিতে পারবো না, আমার এটা দিতে গেলে আমি কি করলে আমি এটা এক্স দিতে পারবো। সে আপনাকে বলে দিচ্ছে যে তুমি গ্রেটিংসে এইভাবে এইভাবে লিখে নেম লিখে ওকে একটা এক্স কে তুমি এইভাবে লিখতে পারো। সো ইন্টিজার অ্যাজ পার দ্য গ্লোবাল ভেরিয়েবল। সো ও যেটা সাজেস্ট করবে সেই সাজেস্ট ভ্যালুটাকে আপনি এই যে প্লাস চিহ্ন দিলে ও কিন্তু আপনি কোড করে দিছে যে ওকে তুমি এখানে হ্যালো লিখছো, তারপর নেম লিখছো, ডাবল কোলন দিয়ে স্ট্রিং দিয়ে তুমি ওই ভ্যালুটাকে স্ট্রিং এ কনভার্ট করে প্রিন্ট করতে পারবা, কিন্তু ডিরেক্ট ওই ভ্যালুটাকে তুমি মানে প্রিন্ট করতে পারবে না। তার মানে আপনি যদি কোনো ক্যালকুলেশন করে ওইটাকে প্রিন্ট করতে চান স্ট্রিং আকারে, তাহলে কিন্তু আপনাকে ওইটা স্ট্রিং এ কনভার্ট করে প্রিন্ট করতে হবে। এখন আপনি দেন দেখবেন ও এক্স এর ভ্যালু শুদ্ধ এই যে 10 প্রিন্ট দিছে। এখন যদি আমি মনে করি আমি প্লাস দিয়ে আমি স্ট্রিং, এই যে ও কিন্তু সাজেস্ট করতেছে যে এস টি আর দেন, ও সাজেস্ট করবে যে আমি ওয়াই দিতে পারি এখানে। ক্লিয়ার? এই যে, এবং আমি প্লাস দিয়ে আরো ইচ্ছা করলে যতগুলো আমি উপরে ক্যালকুলেশন করছি সব কটা ক্যালকুলেশনকে আমি একটার পর একটা যোগ দিয়ে দিয়ে আনতে পারি। সো এটাই আমাদের সেকেন্ড সেশনে স্ট্রিং কানেকশন পর্যন্ত থাকুক, এবং আমরা নেক্সট সেশনে আবারও লজিক করব এবং লুপ করব, কারণ লজিক, লুপ এবং ফাংশন এইগুলো আজকে হচ্ছে আমাদের মেইন টার্গেট। এবং একটা ডাটা সেটকে আমরা গিট হাব থেকে নিয়ে আসব। সুতরাং আপনারা একটু গিট হাবেরও ডাটা সেট একটু দেখতে থাকেন। আমরা ডাটা সেট নিয়ে যেহেতু কাজ করবো, ডাটা সেট আনাও আমাদেরকে শিখতে হবে। সুতরাং এখানে গিট হাব দিয়ে সার্চ করলে আপনি অসংখ্য ডাটা পাবেন, এবং এই ডাটাতে ক্লিক করলে ওই ডাটা সেটটার উপর আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে ওই ডাটা সেটটার আপনি ডাটাটাকে নিয়ে আসতে পারবেন। এই যে ডাটা সেটের উপর আপনি ক্লিক করবেন এবং ওই ডাটা সেটের লিঙ্কটাকে, এই যে কপি পাথ, এখানে ক্লিক করলে সে আপনাকে একটা পাথ দিবে। ওই পাথটাকে নিয়ে আপনি কিন্তু ওই কোল্যাবে বসে আপনি ক্যালকুলেট করতে হবে। সো আপনি করতে থাকেন এবং গিট হাবটা একটু দেখতে থাকেন। আমি যেটা দেখালাম আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আহ, এবং আমরা থার্ড সেশনে জয়েন করব 15 মিনিট পরে। থ্যাংক ইউ এভরিওয়ান। অ্যানালাইসিস। সো ওয়েল, ফার্স্ট দুইটা সেশনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেই বিষয়গুলো ছিল হচ্ছে আমাদের কোর্সের পুরো স্ট্রাকচার, কিভাবে কাজ করব, কি কি জিনিস ইউজ করব, এবং ইউজ করার ক্ষেত্রে কোথাও যদি আটকে যাই সেটার সলিউশনটা কিভাবে নিব। তো সব কিছু আমি দেখাই দিছি। সো এখন আমরা কন্ট্রোলের স্ট্রাকচার এবং লুপ এবং ডাটা সেট কাউন্ট করা এই জিনিসটাকে আমরা একটু দেখবো। সো অ্যাজ ইউজুয়াল আমি একটু আগে দেখালাম কিভাবে ইফ এলস ইফ আমরা ইউজ করতেছি দুইটা ভ্যালুর ক্ষেত্রে, এবং এই ভ্যালুর যোগ বিয়োগ গুণ ভাগ আমি ওগুলোও প্রিন্ট দিতে পারি। সেম ভাবে আমি একটা নাম্বার সাপোজ নিলাম, সেই নাম্বারটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে আমি চেক দিচ্ছি এটা 5-এর চেয়ে বড় হলে নাম্বার 5-এর চেয়ে বড়। এই যে সমান চিহ্ন দিয়ে আমি দেখতেছি এটা সমান হলে ওকে এটা সমান, যদি না হয় এই সমান সমানটাও কিন্তু হচ্ছে আমার একটা লজিক্যাল অপারেটর। গ্রেটার দেন একটা লজিক্যাল অপারেটর, একটু আগে আমি দেখাই দিছি এগুলো। সো আমরা এইভাবে কিন্তু লজিক সেট করতে পারি, এবং লুপ কিভাবে আমি সেট করব সেটাও কিন্তু আমি দেখাই দিছি। এখন যদি আমি ওই একটু আগে রেঞ্জ যেভাবে সেট করছি সেই রেঞ্জ সেট করেই কিন্তু আমরা লুপটাকে কন্টিনিউ রাখতে পারি। এখন যদি আমরা লুপ ইউজ করার ক্ষেত্রে কিন্তু যেটা ইউজ করছি সেটা হচ্ছে কি, জাস্ট ফর লুপটা ইউজ করছি, এবং ফর লুপে আমি আইটা আমি দেখাইছি যে আমি মাইনাস থেকে করলেও কোনো সমস্যা নাই, সে অটোমেটিকলি জিরো থেকেই কাউন্ট করে স্টার্ট করবে। রেঞ্জ আমি যত দিব সে ওই রেঞ্জ ওয়াইজ কিন্তু আমার লুপটাকে কন্টিনিউ করবে। সুতরাং আমার পাইথনে আমার লুপ সেটের ক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই। বাট আমি যদি চিন্তা করি যে আমি ওয়াইল লুপ নিয়ে কাজ করব, বাট আমাদের ডেটা সায়েন্সে আমরা যতগুলো
জায়গাতেই কাজ করব, বেশিরভাগই অ্যানালাইসিসের ক্ষেত্রে ফর লুপটা আমাদের জন্য ইজি ইমপ্লিমেন্টেশন অ্যাপ্রোচ হবে। সুতরাং আমরা ফর লুপটা ইউজ করবো। বাট ওয়াইল লুপটা আমি দেখাই দিচ্ছি একই জিনিস। ওয়াইল লুপের ক্ষেত্রে আমাকে অবশ্যই ইনিশিয়াল ভ্যালুটাকে আগে বলে দিতে হবে, এবং ওইটা আমার একটা লজিক সেট করে দিতে হবে যে কত পর্যন্ত সে যাবে। তাহলে ওয়াইল হচ্ছে কন্টিনিউয়াস একটা লুপ কাউন্ট হবে, এবং সেটার একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হবে কত থেকে স্টার্ট হবে, এবং সেটা কোন কন্ডিশনে আমার লুপটা ঘুরবে। লুপ হচ্ছে একই কাজ বারবার করা। একটু আগে যেটা আমরা এখানে করলাম, আমি প্রিন্ট লিখছি একবার, কিন্তু এখানে প্রিন্ট দিছে সে 15 বার। কেন? কারণ আমি রেঞ্জ বলছি 15 বার, মানে 15 বার এই লুপটা ঘুরবে। এবং শুরু হবে কোথা থেকে আমি বলে দেই নাই, কিন্তু অটোমেটিকলি কিন্তু ফর লুপে আমার আয়ের ভ্যালু কিন্তু সে জিরো হিসেবে কাউন্ট করেই কিন্তু নিচ্ছে। পাইথনে এটাই হচ্ছে আমার অ্যাডভান্টেজ। আর ওয়াইল লুপের ক্ষেত্রে আমি কি করতেছি, আমি ইনিশিয়াল ভ্যালুটা আমাকে বলে দিতে হচ্ছে, এবং সেটা আমার 12 পর্যন্ত চলবে, এবং এখানে যা আমি প্রিন্ট দিব ক্যালকুলেশন করব সেটাই কিন্তু সে আমাকে বারবার প্রিন্ট করে 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 দেখাবে। এবং আমি ওইটাকে ইচ্ছা করলে ইনক্রিমেন্ট করতে পারি, এবং ইনক্রিমেন্টটা আমরা এখানে দুইভাবে ইনক্রিমেন্ট করা যায়। আমি একটু হ্যাশ দিয়ে এখানে বলে দিছি ইনক্রিমেন্ট দ্য কাউন্ট। আমি যদি এখানে লিখতাম শুধু যে লাউ ইকুয়ালস টু, আমি লিখলাম লাউ ইকুয়ালস টু সাপোজ লাউ +2, তাহলেও কিন্তু একই 2 করে ইনক্রিমেন্ট হতো। যদি আমি 1 লিখতাম, 1 করে ইনক্রিমেন্ট হতো। সবাই কি বুঝতে পারছি? এখন যদি আমি এখানে লিখতাম হচ্ছে লাউ প্লাস প্লাস, তাহলে সে 1 করে ইনক্রিমেন্ট হইতো। সুতরাং এই ইনক্রিমেন্টের ইস্যুগুলো আমি কিভাবে ইনক্রিমেন্ট করবো, এবং সেই ইনক্রিমেন্ট যত করে হবে ততবার সে ইনক্রিমেন্ট করবে, এবং সেই জিনিসটা সে প্রিন্ট দিবে। এখানে যেহেতু আমি 2 করে ইনপুট দিছি, সে অটোমেটিকলি 0 থেকে স্টার্ট করছে। এবং ওয়াইল লুপ ইটারেশন নাম্বারটা সে কিন্তু সেই নাম্বারটা দিছে যেটা আমার প্রথমে 0, তারপরে সে 2 বাড়াইছে, তাহলে পরের বার হচ্ছে এখানে 2 কি 12 থেকে ছোট? হ্যাঁ, ছোট। সে ওয়াইল লুপ ইটারেশন নাম্বার কত? 2। ওকে, 2। আবার 2 বাড়াইছে, তার মানে এখন লাভের মান কত? 4। তাহলে এখানে এসে দেখলো 4 কি 12 থেকে ছোট? হ্যাঁ, ছোট। তার মানে এখানে ইটারেশন নাম্বার 4। এবার 0, 2, 4, 6, 8, 10। 10 কি ছোট? না, মানে 12 থেকে তো 10 ছোট, বা যখন 12, তখন 12 তো 12 হচ্ছে ছোট না। সুতরাং এখানে যদি আমি লেস দেন ইকুয়াল দিতাম, তাহলে কিন্তু সে 12টাকেও নিত। ক্লিয়ার? তার মানে আমার এই লেস দেন ইকুয়ালও কি একটা কন্ডিশনাল অপারেটর। সো পাইথন কন্ডিশনাল অপারেটর দিয়ে আমি যদি সার্চ করি, তাহলে কন্ডিশনাল অপারেটর কিন্তু সবকিছু সে আমাকে দেখাবে। এবং কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনাল অপারেটর এগুলো আমরা শেখার জন্য কি, আমরা এক্সাম্পলস গুলো দেখবো। এক্সাম্পলস গুলো কোথা থেকে দেখবো? আমার গ্রিক্স ফর গ্রিক্স আছে, W3 স্কুলস আছে, এবং প্রোগ্রামিজ আছে। আমি প্রোগ্রামিজ থেকেও দেখতে পারি। এখানে যদি আমি লিখি হচ্ছে প্রোগ্রামিজ, আমাকে সেখানেও দেখাবে। ঠিক আছে, প্রোগ্রামিজ একটা প্ল্যাটফর্ম, ওখানেও আমাকে কিন্তু কোড করে দেখাবে। সুতরাং আমি প্রোগ্রামিজেও কিন্তু পাইথনের সব অপারেটর সম্বন্ধে আমি বাসায় প্র্যাকটিস করব, এবং ওগুলো আমি বাসায় একটু করবো এই 7 দিন, যাতে করে কোনোভাবেই লুপ আমার বুঝতে প্রবলেম না হয়। আমি আবারও বলতেছি, কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ হার্ট অফ দ্য ডেটা সায়েন্স। আমি হাজার হাজার ডেটা নিয়ে কাজ করব, এবং সেই ডেটাগুলোকে আমার আনার জন্য লুপ লাগবে। আরও একটা কনসেপ্ট হচ্ছে আমার এখানে হার্ট, সেটা হচ্ছে আমি লিস্ট আকারে যদি কোনো ডেটাকে নিয়ে আসতে চাই। সাপোজ আমি আমি তো ডাটা সেট থেকে ডেটা নিয়ে আসবো, বাট ওই ডাটাকে যদি আমি লিস্ট আকারে আনতে চাই, তাহলেও কিন্তু আমি ওইটাকে লিস্ট আকারে আনতে পারি। সাপোজ আমি 2টা ভেরিয়েবল নিলাম, একটু আগে একটা ভ্যালু রাখছি। এখন একটা ভ্যালু না রেখে আমি 2টা ভেরিয়েবলের মধ্যে আমি অনেকগুলা ভ্যালু রাখছি। এখানে ভ্যালু রাখছি একটা, দুইটা, তিনটা, 3টা ভ্যালু রাখছি। আবার আইডির মধ্যে আমি 3টা ভ্যালু রাখছি। সো আমার আইডি নামে একটা ভেরিয়েবল, ফ্রুটস নামে একটা ভেরিয়েবল, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে 3টার জায়গায় 4টা 5টা আমি কিন্তু ভ্যালু রাখতে পারি। সো এইটাকে আমরা বলি হচ্ছে লিস্ট। এখন আমি যদি এই লিস্টটাকে সেম ভাবে একটু আগে যেভাবে প্রিন্ট করছি, ওইভাবে যদি আমি প্রিন্ট করি, তাহলে কিন্তু সে আমাকে ওইটা প্রিন্ট দিবে। কিন্তু লিস্টের ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যে আমার লিস্টের এটা আছে কত নাম্বার ইন্ডেক্সে, এটা আছে 0 নাম্বার ইন্ডেক্সে। সো এটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি অ্যারে কনসেপ্ট বা লিস্ট কনসেপ্ট। সো এটা আছে 0 নাম্বার ইন্ডেক্সে, এটা আছে 1 নাম্বার ইন্ডেক্সে, এটা আছে 2 নাম্বার ইন্ডেক্সে। এইভাবে করে যদি আমি আরো কমা কমা দিয়ে যদি আমি আরো এখানে বসাই দিতাম যে আলু, পটল, ঝিঙা, আমি কমা দিয়ে দিয়ে কিন্তু আরো বসাইতে পারি। সো ইউ ক্যান জাস্ট ইউজ ইউর চয়েস। এইখানে আমি ইচ্ছা করলে কিন্তু আরো আমি আইডি নাম্বার বসাইতে পারি, যে ওকে কমা 104 এভাবে বসাইতে পারি। সো আমি এখানে বসাবো, কিন্তু আমি যদি সব করে ডাটা নিয়ে আসতে চাই, তাহলে আমাকে লুপ চালান লাগবে, একটা একটা ধরে ধরে আনবো। আর যদি আমি মনে করি যে আমি একটা ইন্ডেক্স দেখতে চাই, তাহলে আমি জাস্ট ওইটা দিয়ে যদি ওই ইন্ডেক্সটাকে প্রিন্ট দেই,
তাহলে জিরো ইন্ডেক্স মানে হচ্ছে ফ্রুটসের জিরো ইন্ডেক্স আছে অ্যাপল, অ্যাপলটা প্রিন্ট দিবে। আবার হচ্ছে আইডির 01 নাম্বার ইন্ডেক্স আছে 102, 102টা প্রিন্ট দিবে। সো সিম্পলি কিন্তু সে এই যে ফার্স্ট ফ্রুট, এটাও ফ্রুটস থেকে আছে, তাহলে 0 আর 1। এখন যদি আমি মনে করলাম যে ওকে আমি ফ্রুটস থেকে আনবো না, আমি সাপোজ এই আইডি থেকে নিয়ে আসবো, ভেরিয়েবলের ইন্ডেক্স আমি দেখতে চাচ্ছি। সো আইডিটা ইউজ করলে কিন্তু সেটার ইন্ডেক্স নাম্বারটাও আমাকে এখানে শো করে দিবে। সো এইখানে সিম্পল আমি যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমি আমার ভেরিয়েবলের উপর ডাবল ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল, আমি কপি করে পেস্ট করে দিছি। সো এই জায়গাগুলোতে যারা আমাদের নন আইটির আছি, এই জায়গাগুলো আমরা একটু প্র্যাকটিস করবো। আইটির যারা আছি, পাইথনে যদি এক্সপার্ট না হই তাহলে পাইথনে আমাদের এই প্রিন্টগুলো স্ক্যানগুলো আমরা ইউজ করতে থাকবো। এখন আমি যদি মনে করি আমি সব কয়টা লিস্টকে আমি একবারে নিয়ে আসবো, তাহলে আমি কি করব? সব কয়টা লিস্টকে যদি আমি একবারে নিয়ে আসতে চাই, আমি যদি জাস্ট এই ভেরিয়েবলটাকেই দেখি যে আমার এই ভেরিয়েবলের মধ্যে কে কে আছে, তাহলে আমি কিন্তু একটু আগেই বলছি আমার ভেরিয়েবলটা এখানে খুব ইন্টারেস্টিং। আমি কোনো ডাটা টাইপ কিছুই বলবো না, আমি জাস্ট ডাটা লিখলে সে অটোমেটিক্যালি সেই ডাটা টাইপে সে কনভার্ট হয়ে যাবে। সো আমি যদি এখানে এখন ফ্রুটস লিখি, তাহলে এই ফ্রুটস এর মধ্যে কিন্তু কি কি জিনিস আছে ও কিন্তু সব এখানে দেখাচ্ছে। সো এখানে আমি আলু অ্যাড করছি না, এটা আমি রান করি নাই। এইটা এখন এগুলো রান করলে আমার কিন্তু আমার এই যে এর মধ্যে যে আরো একটা জিনিস অ্যাড করছে ওই ওইটাও চলে আসছে। সো কখনো আছে আমি জাস্ট রান করে যদি দেখি না আসছে, আমরা আবার ওই সেলটাকে কি করব, শিফট এন্টার প্রেস করব, শিফট এন্টার প্রেস করলে ওইটা আমার কানেক্ট হয়ে যাবে। সো ওয়েল, এইভাবে করে আমরা নিয়ে আসতে পারি। এখন যদি আমি মনে করি লিস্টের মধ্যে আমার তো আলু আছে, আমি এরপরে আরেকটা ডাটা আমি ইনসার্ট করতে চাই, তাহলে আমি একটা ফাংশন ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে অ্যাপেন্ড। এই অ্যাপেন্ড ফাংশন এভাবে যদি আমি জাস্ট লিখি যে পাইথনের ফাংশনস, বিল্ড ইন ফাংশনস, এরকম অসংখ্য বিল্ড ইন ফাংশনস আমার পাইথনে আছে, যেগুলো আমরা আমাদের প্রয়োজনের সাথে ইউজ করব। বিল্ড ইন ফাংশনস ইন পাইথন দিয়ে সার্চ করলে কিন্তু আমাকে এখানে বিল্ড ইন ফাংশন, এই যে অ্যাপস, বুল, ইন্ট, এরকম যত পাইথনের বিল্ড ইন ফাংশনস গুলো আছে সেগুলো আমরা সব তো আর ইউজ করবো না। প্রোগ্রামে যে যখন যেটা প্রয়োজন পড়বে আমরা কিন্তু ইউজ করতে পারি, মানে সবই কিন্তু আমার পাইথনের আমার বিল্ড ইন ফাংশনস। এই যে টাইপটা আমরা আজকে ইউজ করলাম ইন্টিজার করার ক্ষেত্রে, এই যে স্ট্রিংটা ইউজ করলাম আমরা ওই যে ভ্যালুটাকে স্ট্রিং এ কনভার্ট করার ক্ষেত্রে, তাই না? দেন আমরা এখানে রেঞ্জ ফাংশনটা ইউজ করলাম লুপের ক্ষেত্রে, ক্লিয়ার? দেন আমরা ইউজ করলাম যে লিস্ট, আমরা লিস্ট ইউজ করব, ইচ্ছা করলে আমরা ইটারেশন ইউজ করতে পারি। সো আমরা যখন যেটা মনে চাবে ওইটার পাইথনের আমার হিউজ ফাংশন আছে যাতে করে আমি ইউজ করতে পারি। সো এরকম একটা ফাংশন হচ্ছে অ্যাপেন্ড, যেটা হচ্ছে আমি অরেঞ্জ দিলে সে অটোমেটিকলি ফ্রুটসের আলুর পরে আরেকটা ডাটা ইনসার্ট করে ফেলবে। ঠিক আছে? এখন আমি যদি অ্যাপেন্ডটাকে রান করি, তাহলে ও ও কিন্তু অল্টিমেটলি ওখানে সে ইনসার্ট করে ফেলছে। আমি যদি চিন্তা করে আমি ফ্রুটসটাকে আবার একটু রান করে দেখি তো এখানে আমার অলরেডি ইনসার্ট হয়েছে কিনা, দেখবো এই যে অরেঞ্জটা কিন্তু চলে আসছে। ঠিক আছে? সো আমরা এগুলা একটু রান করে করে দেখব এবং এগুলো কিভাবে কাজ করে সেটা দেখবো। এখন এইটাকে আমি যদি, এটা যখন আসতেছে, সো কিন্তু পাইথনের এই যে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সব সহ কিন্তু সে আমাকে প্রিন্ট করতেছে। আমি এইভাবে যদি দেখতে না চাই, আমি শুধু আমার যে ডেটাগুলো, আমি শুধু ডেটাগুলো দেখতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? শুধু ডেটাগুলো দেখতে চাইলে তো আমাকে অবশ্যই লুপ চালাইতে হবে, ফ্রুটের উপরে একটা একটা করে ফ্রুট থেকে এলিমেন্ট নিতে হবে এবং একটা একটা প্রিন্ট দিতে হবে। এরকম আমি যখন হাজার হাজার ডাটা সেট নিয়ে কাজ করব, আমি একটা একটা করে ডাটা, ওই ডাটা সেটের একটা কলাম থেকে একটা একটা করে ডাটা তুলবো এবং ওইটা আমি একটা একটা করে প্রিন্ট দিব। সো আলটিমেটলি আমাকে এখানে ইউজ করতে হবে হচ্ছে আমার লুপ। লুপ ছাড়া আমি কিন্তু ডাটাকে নিয়ে আসতে পারবো না। এখন এটা আমি জাস্ট অ্যাপেলের একটা জাস্ট সিম্পল অ্যারে বা লিস্ট, আমরা দুটোই বলি, এইখান থেকে একটা একটা করে ভ্যালু, আমি এই যে ফ্রুটসের ভ্যালু একটা একটা করে নিয়ে আমি এনি ভ্যালুতে রাখবো আর এনি ভ্যালুটা প্রিন্ট দিব। তার মানে ও একটা একটা করে ভ্যালু তুলবে, একটা একটা ভ্যালু এখানে নিয়ে আসবে এবং ওই ভ্যালুটা প্রিন্ট দিবে। এইটা লুপ চলবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত লাস্ট এলিমেন্ট পর্যন্ত সে যাবে। লাস্ট এলিমেন্ট গেলেই তো ইন্ডেক্স শেষ হয়ে গেছে, আমার থার্ড ব্র্যাকেট মানে লিস্ট খালি হয়ে গেছে, ডাটা সেটেরও আমার লিস্ট খালি হয়ে গেছে। সো আমাকে বুঝতে হবে যে আমার ভ্যালু আর নাই। সো এই যে অ্যাপল, ব্যানানা, চেরি, আলু, অরেঞ্জ ও প্রিন্ট দিছে, এখানে যদি এখন তিনটার জায়গায় আমি 10টা 15টা ডাটা রাখতাম, অ্যাজ ইউজুয়াল সে কিন্তু এটা প্রিন্ট দিত। এখন আমি নর্মালি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, যদি আমি চিন্তা করি যে আমি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট আমি কাজ করব, অলরেডি আমরা
কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ দুইটা একসাথে কাজ করি নাই। একটু আগে শুধু আমরা করছিলাম হচ্ছে লুপ, ফর লুপ ইউজ করছি, ওয়াইল লুপ ইউজ করছি, এবং হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট মানে যেটা হচ্ছে ইফ এলস এইভাবে আমরা লজিক সেট করে প্রিন্ট দিয়ে দেখছি যে আমাদের লজিকগুলো কিভাবে আসে, বিভিন্ন অপারেটরগুলো আমরা দেখছি। এখন আমি চিন্তা করতেছি আমি এমন একটা কাজ করব যে এখানে হচ্ছে যে আমি লজিক সেট করব, লজিক চেক করব, বা 10,000 ডাটার জন্য আমি লজিক চেক করব। তাহলে 10,000 ডাটাকে তো একটা একটা করে ডাটা আগে তুলতে হবে, তুইলে আমার লজিকে বসাইতে হবে, তারপরে আমাকে চেক করতে হবে। তাইলে আমি যদি লুপ চালাই, সাপোজ 0 থেকে 35 পর্যন্ত আমি চালাচ্ছি, আমি বোঝানোর জন্য বলতেছি, জাস্ট ফর এক্সাম্পল, আমি ফর লুপ চালালাম, সেটা 0 থেকে আমার রেঞ্জ হচ্ছে 35 পর্যন্ত। আমি আবারও বলতেছি, যারা আইটির ব্যাকগ্রাউন্ডে তাদের কিন্তু এই জিনিসগুলো খুব ইজি মনে হচ্ছে, ওকে ওয়েল আমরা এগুলা সিতে করছি, বা কেউ C++-এ বা জাভাতে করছি, কেউ রুবিতে বা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, তাদের জন্য ইজি। বাট যারা আমরা জীবনে কোনো ল্যাঙ্গুয়েজ করিই নাই, তারা জাস্ট মাথার মধ্যে এতটুকু রাখি যে ফর নামে আমি একটা লুপ ইউজ করব, যেটা হচ্ছে বিল্ডিং, এবং এখানে একটা আই, অলরেডি আমি এটা ডিসকাস করছি সেকেন্ড সেশনে, যে এখান থেকে আমি রেঞ্জ বলবো, যত বলবো তত পর্যন্ত আমার এই লুপটা চলবে। এবং এই লুপটার ভিতরে এই যে আমি ইফ আর এলস ইফ আমি যে কাজ দিছি, ও কি করবে, এই 35 পর্যন্ত যাইতে যাইতে 0 থেকে 35 পর্যন্ত, জিরোকে সে আইসে চেক করবে, 0-কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হয় কিনা। তার মানে হচ্ছে সে ইভেন আর অড নাম্বারটা চেক দিবে। খুব ভালো করে খেয়াল করি, আমি এখানে একটা চেক বসাইছি, 2 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ, এই মডিউলার সাইন মানে হচ্ছে ভাগশেষ, ভাগশেষটা 0-র সমান হয় কিনা। যদি হয় তাহলে সে এটা প্রিন্ট দিবে, প্রিন্ট দিয়ে আবার লুপের কাছে যাবে, যা আয়ের মান 1 বাড়াবে, বাড়ায় সে রেঞ্জে চেক করবে, ওকে 2 কি 35-এর মধ্যে আছে কিনা, হ্যাঁ আছে, ওকে সে 2-কে 2 দিয়ে ভাগ দিয়ে 0 কিনা, ওকে 0, তার মানে 2 প্রিন্ট করবে। প্রিন্ট করার ক্ষেত্রে আমরা একটু ভালো করে খেয়াল করি, আমি এখানে এফ ইউজ করছি। এই এফটা হচ্ছে কিন্তু আমার পাইথনের একটা সিনট্যাক্স। এইটার পরে আমি যখনই কোনো একটা এই এই ডাবল কোটেশন ইউজ করব, ডাবল কোটেশনের মধ্যে আমি সেকেন্ড সেশনে বলছিলাম কি, যে আমি সবসময় স্ট্রিং প্রিন্ট দেওয়ার জন্য ডাবল কোটেশন ইউজ করি। কিন্তু এই স্ট্রিংটার মধ্যে আমি একটা ভ্যালু প্রিন্ট করব, যেটা আমরা এক একটা ল্যাঙ্গুয়েজে এক একভাবে করি, বাট পাইথনে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওই ভেরিয়েবলটা যেটা আমি প্রিন্ট করতে চাই সেটা যদি রাখি, তাহলে সেইটাই কিন্তু সে প্রিন্ট দিয়ে বলবে এটা ইভেন, আবার ওইটাই সে প্রিন্ট দিয়ে বলবে এটা অড। আমি যদি এটাকে রান করি, দেখবো এখানে কিন্তু সে বলে দিছে 0 হচ্ছে ইভেন, 1 হচ্ছে অড, 2 হচ্ছে ইভেন, 3 হচ্ছে অড। এখন মেশিন বুঝলো কিভাবে যে 1 ইভেন, 0 ইভেন, 1 অড, 2 ইভেন, দেন 4 ইভেন, 3 অড? এটা মেশিন বুঝলো কিভাবে? মেশিন এটা কিন্তু বুঝছে এই দুইটা লজিকের কারণে। সো এই দুইটা লজিকের কারণে কিন্তু আমি আলটিমেটলি এইখানে যখনই রূপের শুরু থেকে আমি 35 রেঞ্জ দিলাম, এখন এটা যদি আমি 20 রেঞ্জ দিই, তাহলে ও কিন্তু 20 পর্যন্ত আমাকে বলে দিবে যে হ্যাঁ 0 হচ্ছে ইভেন, এটা হচ্ছে অড। তার মানে সে যখন 0-কে আনছে, 0 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হয়, কারণ 0-কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হয়, তার মানে 0 ইজ ইভেন। পরে আর এলসে কাজ করবে না, এটাই নিয়ম। ইফের কাজ যখনই করবে সে এলসে করবে না। সেম একটু আগে যেটা আমি বলছিলাম, যেখানে আমি কন্ডিশন দিছিলাম কিন্তু অনেকগুলো, একটা দুইটা তিনটা কন্ডিশন দিছি, এই যে এলসিফ, এরকম যদি কন্ডিশন আমি 10টা 20টাও দিই, সে কিন্তু যেটা কাজ করবে, যদি এলসিফের এই কন্ডিশনটা সত্য হয়, সেই কাজটা করার পর কিন্তু নিচে যদি আরো 5টাও এলসিফ থাকতো, কন্ডিশন থাকতো, সে কিন্তু কোথাও যেত না, সে বের হয়ে যেত। ঠিক সেম ভাবেই লুপের কাজটা কিন্তু তাই হয়েছে, লুপের মধ্যে আমি জাস্ট কন্ডিশনটা ভিতরে ঢুকাই দিছি। সো একটা একটা করে ভ্যালু সে নিছে, ভাগ করে সে লজিক চেক করছে, এই লজিক সত্য হইলে এটা প্রিন্ট দিছে, আর এই লজিক সত্য না হইলে এটা প্রিন্ট দিছে। সিম্পল বলছে, যদি ইভেন না হয় তাহলে তো অড অবশ্যই। সো দিস ইজ আওয়ার কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজিং লুপ। আমরা এইভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ আমরা ইউজ করব। ফাইনালি আমরা এই লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট শেখার জন্য আমরা পাইথনের আমরা যতগুলো লাইব্রেরিজ আছে এগুলো আমরা একটু দেখব, এবং এই লুপ স্টেটমেন্ট গুলো আমি যে এখানে দিছি আমরা কিভাবে ইউজ করব, কিভাবে কাজ করে স্টেটমেন্ট গুলো, এবং পাইথনের কোডগুলোতে আমি আসলে কত ইজিলি বসাইতে পারি, সে কিভাবে লজিক্স, এই যে নট ইকুয়াল টু আমি দেখাই নাই, তার মানে এখানে আমার কোড করা আছে প্রোগ্রামিজে। আমি এখান থেকে কোডটাকে কপি করে নিয়ে আমি জাস্ট ওখানে সেলে যদি বসাই দিই, যে কপি করলাম আমি, কপিড, যারা একদম নিউ কামার তারাই যে এখানে আসবো, করে পেস্ট করব, করে রান করব। রান করে দেখবো হচ্ছে আচ্ছা এক্স এর মধ্যে 1 লাগছে, টোটালের মধ্যে 0, তাহলে এক্স যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে টোটালের সাথে এক্স যোগ করে টোটালে রাখবে। এইটার মানে কিন্তু
কি জিনিস এটাও আমাকে বুঝতে হবে, যে আমি যদি এখানে টোটাল টোটাল ইকুয়ালস টু, দ্যাট মিনস টোটাল প্লাস এক্স, এই টোটাল পেস ইকুয়ালস টু এক্স মানে কিন্তু এইটাই, একটু আগে আমি যেটা লিখছি ওটা মানে এইটাই, মানে টোটালে যা থাকবে তার সাথে এক্স যোগ করে এখানে রাখবে। ক্লিয়ার? এই হচ্ছে আমার, এমন সেই টোটালটা সে প্রিন্ট করে দিবে। সো ইফ এর কন্ডিশনের এই কোলন সাইনটা, পাইথনের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কোলন সাইনটা দেওয়া মানে হচ্ছে এর নিচের এইখানে যদি 2 লাইনের জায়গায় আরো 4 লাইন 5 লাইন কোডও থাকে, ও প্রত্যেকটাকেই কিন্তু আগে এক্সিকিউট করবে। তারপরে যদি ওই লাইনটা আবার আমি বাম পাশে লিখে দিই, তাহলে কিন্তু একটা কোলনের নিচে আর এটাকে সে কাউন্ট হিসাবে ধরবে না লুপে। সুতরাং আপনি যখনই কোড করবেন তখন এই কোলনটা, আমি যখন ফাংশন বানাবো, নেক্সট ক্লাসে আমি ফাংশন দেখাবো, ফাংশন বানানোর ক্ষেত্রে আমি ক্লোনটা ইউজ করবো। এখানে কোনো আমার ব্রাকেট ট্রাকেট কিছু ইউজ করা লাগবে না পাইথনে, যেটা অন্যান্য জায়গায় আমি সিম্পল কোড করে যাব, যে আমি লজিকটা সেট করলাম, ভেরিয়েবল নট ইকুয়ালস টু 0, ক্লোন দিলাম, কি কাজ করতে চাই সেটা বললাম, এটা অটোমেটিক্যালি প্রিন্ট দিবে। যদি আমি করতে করতে, যদি আমি নিজে কোড করতে করতে কোথাও আটকে গেছি, ও আমাকে ইরর দিবে। ইরর দিলেও কিভাবে ফিক্স করবে এটাও আমি সেকেন্ড সেশনে দেখাই দিছি। এবং সে এখানে জিমিনাইকে সে এখানে সেটেল করে রাখছে, যে আমি অ্যাজ এ বিগিনার হিসেবে আমি যখন কোড করতেছি, কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং এর আমরা মডেল ক্রিয়েট করব, আমরা এবং ওই মডেলটা আমরা ট্রেন্ড করব। তাই নিজে মডেল ক্রিয়েট করতে আর ট্রেন করা ইটসেলফ অনেক ডিফিকাল্ট একটা টাস্ক, যেটা দিয়ে ওপেন এআই এবং ডিফারেন্ট এআই ডিভাইসগুলো, এআই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো তৈরি হচ্ছে, যার ব্যাক এন্ডে আমি অলরেডি ফার্স্ট সেশনে বলে দিছি যে ওই জায়গাটায় যাওয়া ইটসেলফ একটা বিগ জার্নি। কিন্তু বেসিক জিনিসটা শিখতে গিয়ে যদি আমার কোথাও প্রবলেম হয়, আমি জিমিনাই হেল্প নিতে পারি। কিভাবে নিব, কিভাবে সে ফিক্স করবে, এটা আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিসে রাখবো। যে যত বেশি প্র্যাকটিস করব, সে কিন্তু তত বেশি আমরা আউটপুট পাবো। ওকে, এইবার আমি সিম্পল একটা ডাটা সেটকে আমি একটু কপি করে নিয়ে আসি। এখন একটা ডাটা সেটকে আমি যদি আমার এই সিস্টেমে নিয়ে আসতে চাই, আমার কোল্যাবে, তাহলে আমি ওই ডাটা সেটটা নিয়ে কাজ করার জন্য আমি কিছু লাইব্রেরিজ এখানে ইউজ করব। এই লাইব্রেরিগুলোর সাথে আজকে একটু পরিচয় করায় দিই, নেক্সট টাইম আমরা আরো বেশি লাইব্রেরিগুলো বারবার ইউজ হবে। নামপাই দিয়ে আপনি সার্চ দেন, যে নামপাই মূলত যত রকমের ক্যালকুলেশন আছে, নামপাই ইন পাইথন দিয়ে সার্চ করলে নামপাই যত রকমের ক্যালকুলেশন আছে, মানে নিউমেরিক্যাল ক্যালকুলেশন, সেগুলা কিন্তু সব হচ্ছে আমরা নামপাই লাইব্রেরি ইউজ করলে আমরা ইজিলি ওটা ইউজ করতে পারি। ঠিক আছে, হোয়াট ইজ নামপাই? নামপাই দিয়ে আমরা আসলে ডাটা সায়েন্সের সব কাজই কিন্তু আমরা নামপাই দিয়ে করব। দেন এটা লিস্টিং করতে পারে, এটা অ্যারে করতে পারে, এটা ম্যাট্রিক্স করতে পারে। নামপাইয়ের ভিতরে, ওই লাইব্রেরির ভিতরে প্রচুর ফাংশন আছে। সো আমি যদি এই নামপাই লিখে যদি ফাংশন লিখি, তাহলে আমরা দেখবো যে ইটসেলফ নামপাইয়ের ফাংশনের লিস্ট আছে, বিশাল লম্বা লিস্ট। এই লিস্টগুলোই কিন্তু আমরা নামপাই ইনস্টল করার পরে ওই পুরো ফাংশনগুলোকে আমরা ইউজ করতে পারবো। মা, আব্বা কেন আমার সাথে ওরকম করে? ইমানের সাথে কি এরকম করতে পারবে? ওকে, ওয়েল, আমাদের নামপাইয়ের ভিতরে আমাদের যতগুলো ফাংশন আছে, ওই ফাংশনগুলো আমরা এখানে একটু দেখবো, যে নামপাইয়ের আন্ডারে আমাদের কি কি ফাংশন আছে। ইটস মোর দেন 100+ ফাংশনস। সেম ভাবে পান্ডাস, এটা আরেকটা লাইব্রেরি, যেই লাইব্রেরিটা হচ্ছে মূলত পাইথনের একটা লাইব্রেরি। সো এই লাইব্রেরিটাতে আমরা ইউজ করলে মূলত আমরা ডেটা স্ট্রাকচার এবং বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে পারবো। সিরিজ ডাটা সেট, ডাটা ফ্রেম, ডাটা ক্লিন করা, ডাটা ট্রান্সফরমেশন, ডাটাকে যোগ করা, ভিজুয়ালাইজ করা। পান্ডাস দিয়ে আমরা খুব সুন্দরভাবে পাই চার্ট বার চার্ট করে আমরা ডাটাকে ভিজুয়ালাইজ করতে পারবো। আমরা যখন আহ, একটা ক্যালকুলেশন করব, ওই ক্যালকুলেশনটাকে আমি একটু ভিজুয়ালি দেখতে চাইলে আমরা পান্ডাসের এই লাইব্রেরিগুলো ইউজ করবো, এবং তার আন্ডারে অসংখ্য ফাংশন আছে, ওই ফাংশনগুলোকে আমরা ইউজ করব। সো এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। সি বর্ন হচ্ছে পান্ডাস কি করে, একটা ডাটাকে লিস্ট আকারে নিয়ে আসে। আমরা যখনই পান্ডাস ইউজ করবো, এটার মধ্যে কোনো কালার থাকবে না, কালার থাকবে না মানে কালারফুল হবে না পান্ডাস। কিন্তু ওর মধ্যে যদি আমি সি বর্নকে ইউজ করি ওই পান্ডাস ডাটা সেটের উপরেই, তখনই কিন্তু সেটা কালারফুল হয়ে যাবে। আমি এই কথাগুলো বলতেছি কেন? কারণ এই সপ্তাহ আমাদের নেক্সট ক্লাসে আসার আগে, সেকেন্ড ক্লাসে আসার আগে আমরা এই জিনিসগুলো অবশ্যই শিখে আসব। এবং কোনো কনফিউশন থাকলে আমরা অবশ্যই নেক্সট ক্লাসে, কিন্তু প্রথম 30 মিনিটস আমাদের কনফিউশনগুলো দূর করতে হবে, দেন আমরা সামনের দিকে প্রোগ্রেস করব। রিকল না করে আমরা সামনের দিকে আগাইতে পারবো না। ওএস হচ্ছে কিন্তু একটা আলাদা লাইব্রেরি, যে অ্যাকচুয়ালি মূলত
আমার এই পুরো অপারেটিং সিস্টেমটাকে এই কন্ট্রোল করে, এবং এই ওএস দিয়ে আমি কিন্তু অনেক রকমের অপারেশন করব, লাইব্রেরি অপারেশন। এবং আমি কোনো জায়গা থেকে ফাইল, আমি গুগল ড্রাইভে ফাইল পাঠাবো, গুগল ড্রাইভ থেকে ফাইল নিয়ে আসবো আমার অপারেটিং সিস্টেমে। আমি আমার এই কোড যেই কোল্যাবে করতেছি, এই কোল্যাবের সাথে আমার গুগল ড্রাইভের কানেকশন, এবং গুগল ড্রাইভ থেকে ডাটা নিয়ে আসা, অ্যান্ড দেন অন্য কোনো লাইব্রেরিতে যাওয়া, এই পুরো কাজগুলোই কিন্তু আমাকে এইখান থেকে কোঅপারেট করে এই ওএস এর সাহায্যে। পাইথনের ওএস এর মাধ্যমে আমরা করব। সিবর্ন যেহেতু আমি একবার ইম্পোর্ট করছি, সো আমার আবার ইম্পোর্ট করার দরকার নাই। ম্যাটপ্লটলিব হচ্ছে আমার সব ম্যাথমেটিক্স গুলো করে দিবে, যত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে সেগুলো করে দিবে। নামপাই হচ্ছে আমাকে ও নাম্বারে কনভার্ট করবে, ইমেজকে নাম্বারে কনভার্ট করবে, ভয়েসকে নাম্বারে কনভার্ট করবে। নামপাই মূলত নাম্বার ক্যালকুলেশন, নাম্বারে কনভার্ট করা বা নাম্বারে নিয়ে আসা, লিস্টিং করা, এগুলো করে। আর ম্যাটপ্লট কিন্তু মূলত এমন একটা লাইব্রেরি যেটা হচ্ছে নাম্বারকে নিয়ে এসে ক্যালকুলেশন করতে পারে, যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। সো এই লাইব্রেরিগুলো হচ্ছে কমন লাইব্রেরি, যেটা আমরা রেগুলার ইউজ করবো প্রতিদিন, যেহেতু আমরা ডাটা সায়েন্টিস্ট হওয়ার জন্য কাজ করতেছি এগুলো। সো আজকে আমি শেষ করতেছি কিভাবে আমরা ডাটা সেট নিয়ে আসতে পারি। নর্মালি আমি সাপোজ একটা ভেরিয়েবল নিলাম, যেখানে ইকুয়ালস টু দিয়ে আমি এই যে পান্ডাসের পিডি ইউজ করলাম, এর ভিতরে একটা ফাংশন হচ্ছে রিড সিএসবি। আমি বলছি প্রায় 200+ ফাংশন আছে পান্ডাসের। এই রিড সিএসবি কি করে, এই অ্যাকচুয়ালি সিএসবি ডাটাকে রিড করে নিয়ে আসে। এখন আমার সিএসভি ডাটাটা কোথায় আছে, আমি যদি এই সিএসভি ডাটাকে কপি করি, এটা আপনারা কিভাবে আনবেন এটা আমি দেখাই দিই। এইটা আমি কিভাবে নিয়ে আসছি, একটু আগে আমি সেকেন্ড সেশন শুরু করার আগে আমি দেখাই দিয়েছিলাম যে সিএসভি ডাটা সেটটা আনার জন্য আপনাকে কি করতে হবে। আপনি এই যে এরকম একটা ফরম্যাটে ডাটাকে নিয়ে আসতে হবে। গিট হাবে যদি কোনো ডাটা থাকে, ওই ডাটাকে যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে এইভাবে নিয়ে আসতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার আমি কিভাবে নিয়ে আসবো। ক্লিয়ার, আমি কিভাবে র ডাটা সেটটা নিয়ে আসবো। আচ্ছা, এই রটা আমি কেটে দিই। দেখেন আমি এই movies.csv গিট হাবে আপনি লেখেন movies.csv গিট হাব, যে কোনো একটা ডাটা সেট আপনি বাসায় যখন কাজ করবেন, যারা টেক্সটাইলে আছি, যারা বিজনেসের আছি, যে যেই প্ল্যাটফর্মে আছি, গিট হাবে সেটা ডাটা সেট আছে কিনা অ্যাজ এ বিগিনার হিসেবে প্র্যাকটিস করার জন্য ওই ডাটা সেটটাকে আমি আগে নিয়ে আসবো। সো এই যে আমি এখানে ক্লিক করলাম, এইখানে ওই movies.csv তে আমি ক্লিক করলাম যে ওই ডাটাটা আছে কিনা। ওকে, হ্যাঁ, এই যে ডাটা সেটটা আসছে। সো আপনি অলওয়েজ খেয়াল করবেন যে ডাটা সেট movies.csv ডাটা সেটটা আসার পর এইখানে আপনার যে জায়গাটা আছে, এই যে মুভিজ যেই CSV.csv একদম এই সিএসভি লেখা ফাইলটা আপনি যেইখানে পাবেন, ওই ডাটা সেটের তে আপনি ক্লিক করলেই সে কিন্তু আপনার এই জায়গাটাতে নিয়ে যাবে, এই লিঙ্কটাতে নিয়ে যাবে। এইখানে যখনই আপনি চলে আসবেন, তখন এই লিঙ্কটার উপরে আপনি কপি করবেন। ক্লিয়ার, কন্ট্রোল এ দিলে কপি হয়, কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়, সরি কন্ট্রোল এ। আবারও সবাই লিখে রাখি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমার এই যে রিড সিএসভি ফাংশনের এই ওয়ান কোটেশন, এখানে ডাবল কোটেশন না, এই ওয়ান কোটেশনের মধ্যে এটাকে আমি পেস্ট করে দিব। তাহলে আমার ওই গিট হাবের লিঙ্কটা এখানে চলে আসছে। এইখানে যদি আমার কোনো ধরনের সেপারেশন থাকে কমা দিয়ে, এই যে আমার এখানে সব কিন্তু কমা কমা দিয়ে সেপারেশন, প্রত্যেকটা ডাটা কিন্তু কমা কমা, এই ডাটার পরে এই ডাটা কিন্তু কমা, এই ডাটা কিন্তু কমা, তার মানে এই কমার প্রত্যেকটা এক একটা কলাম, প্রত্যেকটা এক একটা কলাম, তার মানে এখানে যতগুলো ডাটা আছে ওই কমা মানেই হচ্ছে একটা করে কলাম। সো ওই কলামের ডাটাগুলোকে সে আলাদা করে ফেলবে, এবং আলাদা করে ওইটার হেডার সে 0 থেকে কাউন্ট করে যখনই সিএসবি সে কাউন্ট করবে। ক্লিয়ার, এইটাকে যখন আলাদাভাবে প্রত্যেকটা কলামকে সে যখন নিচ্ছে, ওই প্রত্যেকটা কলামকে সে কলাম আকারে এখানে নিয়ে আসবে, এবং এটা সেপারেশন করবে হচ্ছে কমা থেকে। সো আমি যদি এখন এই ইয়েটাকে নিয়ে আসি ডাটা সেটটাকে, সো ডাটা সেটটা যদি চলে আসে মুভিজ ডিএফ এ, দেখেন এখন একটা কমপ্লিট ডাটা সেট পান্ডার সাহায্যে আমি কিন্তু অলরেডি মুভিজ ডিএফ একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসছি, যে ভেরিয়েবলে কিন্তু এখন প্রায় 2000+ ডাটা আছে। একটু আগে এরকম আমি অসংখ্য ভেরিয়েবল ইউজ করছি, যেখানে একটা দুইটা ডাটা রাখছিলাম, কিন্তু ডাটা টাইম আমার বলা লাগে নাই, অ্যারে বলা লাগে নাই, ও অটোমেটিকলি বুঝে গেছে যে এটা একটা আমার ডাটা সেট। এখন যদি এইটাকে আমি প্রিন্ট করি, দেখবেন যে ও পুরো ফ্রেম আকারে, এই যে ওইখানে যতগুলো ডাটা আছে পুরো ফ্রেম আকারে কিন্তু সে নিয়ে আসবে। এখন আমি যদি মুভিজ ডিএফ দিয়ে যদি আমি এটার ইনফো দেখতে চাই, সাপোজ ধরেন ডট আপনি লিখলেন ইনফো, যে এটার মধ্যে কি কি ডাটা আছে,
তখন কিন্তু মুভিজ ডিএফ এর মধ্যে আমার 0 থেকে 7 পর্যন্ত মোট 7টা কলাম আছে। প্রত্যেকটা কলাম একটা একটা করে আমার মানে কলামের নামগুলো বলে দিছে যে এটা ফিল্ম, এটা জেনারেল, এটা হচ্ছে লিড স্টুডিও, এটা অডিয়েন্স স্কোর, এটা প্রফিটেবিলিটি, রোটেন টমেটোস, ওয়ার্ল্ড ওয়াইড গ্রস, ইয়ার। এবং প্রত্যেকটা কলামে আমার কয়টা করে ডেটা আছে? 77টা ডেটা। এবং কোনো সেল ফাঁকা নাই। মানে এমন হতে পারে যে আমার সেল ফাঁকা থাকতে পারে, যদি থাকে তাহলে এখানে নাল কথাটা লেখা থাকবে, তার মানে নট নাল আমার আছে। এবং প্রত্যেকটা ডাটা কি টাইপের? এটা হচ্ছে অবজেক্ট টাইপের, তার মানে এর মধ্যে একটা স্ট্রিং আছে, এই যে নাম আছে। ফিল্ম হচ্ছে অবজেক্ট টাইপের। তারপর জেনারেশন, এটাও অবজেক্ট টাইপের, এটা ইন্টিজার টাইপের, তার মানে অডিয়েন্স স্কোরটা হচ্ছে কি আমার ইন্টিজার টাইপের। এই যে আমি ইনফরমেশন গুলো দেখতে পারতেছি। ঠিক আছে, এখন যদি আমি মুভিজ দিয়ে ডট দিয়ে যদি ডেসক্রাইব লিখি, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছি? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, ওয়েল। সো আমি যেই জায়গাটা হচ্ছে, আমি যখন ডেসক্রাইব লিখলাম তখন আমাকে সে প্রত্যেকটা কলামের সে আমাকে বলে দিছে এটা কতগুলা কাউন্ট আছে। এটা প্রত্যেকটা কলাম, সেই কলামগুলো সে কিন্তু ডেসক্রাইব করতেছে, যেগুলা কিনা আমার নিউমেরিক্যাল কলাম। খেয়াল করেন, যেহেতু সিএসভি ফাইল, এখন আমি যদি নিউমেরিক্যাল কলামকে ডেসক্রাইব না করে আমি যদি অবজেক্টকে ডেসক্রাইব করতে চাই, সে কিন্তু ডেসক্রাইব করতেছে না, কারণ অবজেক্টকে ডেসক্রাইব করার কিছু না, এটা তো নাম, এক একটা নাম। ও নিউমেরিক্যাল ভ্যালুকে ডিসক্রাইব করে কাউন্ট বের করতেছে, মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অ্যান্ড দেন বিভিন্ন পার্সেন্টেজ, এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। সো একটা ডাটাকে আমরা ইন্টারপ্রিটেশন করতে পারি এবং ওই ডাটা থেকে আমরা ডাটা সেট নিয়ে আসতে পারি। সো আপনারা যখনই কোনো একটা ইমেজ ডাটা সেটকে, আমরা একটা মডেলকে যখন ট্রেন করি, তখন অবশ্যই মডেলকে কোনো না কোনো একটা ডাটা দিয়ে ট্রেন করি। এই যে এখানে আমি আরেকটা ডাটা সেট নিয়ে আসছি, এটা হচ্ছে হলো আমার ট্রেন একটা সিএসবি ফাইল। সো এটা কোনো একটা ডাটার ইয়ে ডাটা সেট। তো যে কোনো ডাটার সেটেরই যদি ট্রেন সিএসবি থাকে এবং যদি তার টেস্ট সিএসবি থাকে আলাদা আলাদাভাবে, তাহলে আমার মেশিনকে দুইটা সিএসবি দিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে আমি সেট করতে পারি। এখন আপনি লাস্ট আমি একটা ডাটা সেট সাপোজ আপনাদেরকে দেখাই বিজনেস থেকে। ধরেন বিজনেসের কোনো একটা ডাটা সেট, বিজনেস সিএসবি ফাইল, গিট হাব। আমরা গিট হাব থেকে ডাটা নিয়ে আসব, অথবা আমরা ডাটা সেট ডাউনলোড করব। ওই ডাটাটা আমরা গুগল ড্রাইভে, আমরা এগুলো আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে শিখবো। সো এই যে আমি এখানে চলে আসছি, এইখানে হচ্ছে এই যে আমার ডাটা সেট, নেমস অফ প্রিভিয়াস, এটা কি ডট সিএসভি। সো আমাকে ডট সিএসভি ফাইলটা, এই যে কোম্পানিজ ডট সিএসভি, ঠিক আছে, এই যে কপি পাথস। আর যদি এখানে আমি রতে ক্লিক করি, সে আমাকে র ফাইলে নিয়ে চলে যাওয়ার কথা। এই যে ও র ফাইলে নিয়ে চলে আসছে। এই র ফাইলটাকে আমি কি করব? এই যে কপি করলাম, টেক্সটাইল হয়ে যেই হয়ে সে তার ডাটাগুলোকে নিয়ে আসব। এবং ডাটাকে আমি কোল্যাবে নিয়ে আসতে পারলেই কিন্তু আমি ওই ডাটাগুলোকে ভেঙে চুরে ওর উপরে আমি কিন্তু কাজ করতে পারবো। সো এটা আমার হচ্ছে একটা বিজনেস, একটা ভেরিয়েবল দিলাম, যে বিজনেস ভেরিয়েবলটাকে আমি দেখতে চাচ্ছি। সো সেপারেটলি ওটাকে কলাম আকারে নিয়ে আসছে। সো ওয়েল, আজকে আমরা যেই বিষয়গুলো দেখালাম, আমরা ডাটা সেট সিএসভি ফাইলকে নিয়ে আসছি আজকের ক্লাসে, এবং নিয়ে আসার প্রসেস শেখা সবকিছু মিলায় আমি একটু ফিডব্যাক নিব যারা একদম নতুন আসছি। আহ, আজকের ক্লাসে কি কোনো স্পিড আপ হয়েছে, মানে ঠিক আছে, নাকি আরো স্পিডে যাব না স্লো যাব? মামুন, হাসেম, যারা শুরু থেকে ছিলাম। স্যার সজীব বলতেছি স্যার। সজীব জি, আহ, বলো। আহ, আমার স্যার যেহেতু স্যার আমি সিএসসি ছিলাম স্যার, আমার কাছে বেসিক এটা স্যার ঠিকই লাগছে স্যার, এগুলা আমার তেমন কোনো অসুবিধা হয়নি স্যার। সো আমি কোপ আপ করতে পারবো স্যার, আশা করি এই স্পিডে গেলে স্যার। মানে স্পিড কি ঠিক আছে, নাকি আরো ফাস্ট করব না স্লো করব? স্যার স্পিড আমি যতটুকু মনে করি স্যার ঠিক আছে স্যার। ওকে, দ্যাটস গুড। নেক্সট এনিওয়ান যারা নন আইটি, একটু তাদের মধ্যে থেকে একজন শুনি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাসান ভাই। স্যার আমি স্যার আপনার পারমিশন নিয়ে স্যার বলতে চাচ্ছি হ্যাঁ, হ্যাঁ, যে আমরা তো স্যার নন সিএস ব্যাকগ্রাউন্ড। রাইট।
যেমন যেমন পাইথনের যে ইন্টিজার ইন্টিজার লুপ, তারপরে ভেরিয়েবল, এইগুলো স্যার আমরা সম্বন্ধে অবগত নেই। কিন্তু রাইট। এগুলো আমরা সহজে বুঝবো কি করে যে কোনটা ইন্টিজার, কোনটা লুপ, কোনটা এগুলো যদি একটু স্লোভাবে আমাদেরকে বুঝাই বলতেন, বা এটা কোনো ধারণা কনসেপ্ট হতো, তাহলে আমরা সহজে ক্যাচ করে ফেলতাম। রাইট। হাসান ভাই, আমি যেই স্পিডে বুঝাইছি, মানে যে স্পিড বলতে বোঝাচ্ছি যে গতিতে আমি শুরু থেকে এখন পর্যন্ত আর কোডগুলো কি বুঝতে করাইছি। পেরেছেন? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হাসান ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হাসান মীর ভাই, জি আমার কথা স্যার, কি শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন? আচ্ছা, আমি যেইভাবে কোড করালাম, আপনি কত পার্সেন্ট বুঝছেন আমার কোডের উপরে? হাসান ভাই, আপনার একটা অবজারভেশন যে আপনি কতটুকু বুঝছেন। আমি কিন্তু খুব ভেঙে ভেঙে করাইছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে বলছি। আচ্ছা। স্যার আমি বুঝতে পেরেছি, বুঝার মধ্যে কোনো অসুবিধা হয়নি না, স্যার, মানে বুঝতে পার্সেন্টেজ পেরেছি, কতটুকু, কিন্তু স্যার ধরেন যে একটা আজকে তো ফার্স্ট টাইম, আপনি কত পার্সেন্ট বুঝছেন আপনার মনে হয়? প্রোগ্রামিং কত পার্সেন্ট বুঝছেন আমি অ্যাজ এ ফিফটি নন আইটি? পার্সেন্ট বুঝতে পেরেছি, 50%। মাইন্ড ব্লোয়িং, মানে এটা আউটস্ট্যান্ডিং। 50%ই তো বোঝে না, মানে আউটস্ট্যান্ডিং। নন আইটির লোক 20% 30% বোঝে। আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে এই জন্যই বলছি, যারা আইটি তারা জানে যে এর চেয়ে ভেঙে বলা ইম্পসিবল। এখন আমি ভেঙে বলছি এই কারণে যারা নন আইটি তারা যাতে বোঝে। এখন আমি শুনে খুশি হলাম যাতে 50% বুঝছেন। এখন বাকি 50% কি হবে? এই ভিডিওটা আপনি রেগুলাসলি মিনিমাম 2 থেকে 3 বার দেখবেন। একই শব্দ বারবার যখন আপনি শুনবেন, তখন ওই শব্দটা আপনার ভিতরে গেঁথে যাবে। এই গেঁথে নেওয়ার দায়িত্বটা আপনার। ক্লিয়ার? এবং আপনি জি ক্লাস স্যার। ক্লাস টুটা আমি যখন শুরু করব, তার আগে আপনি ক্লাস টু যে গুগল ক্লাসরুম দেখতে পাচ্ছেন অনলাইনে, গুগল ক্লাসরুমে কিন্তু আমি জি স্যার। হিউজ পরিমাণ রিসোর্স দিয়ে রাখছি। পাইথনের বেসিক ফাংশন, বিল্ডিং ফাংশন, কন্ট্রোল ফ্লো ফাংশন। আমি নেক্সট ক্লাসে ফাংশন, লিস্টিং, টিউপল, ডিকশনারি এগুলো করাবো। সো আমি যেগুলো করাবো সেগুলোও দিয়ে রাখছি, যেগুলো আজকে করাইছি সেগুলোও দিয়ে রাখছি। আপনি এই পিডিএফ গুলো প্রত্যেকটা এইভাবে জি করে স্যার। ওপেন করবেন। ধরেন আমি বেসিকেই ক্লিক করলাম, বেসিকের পিডিএফ এ যাবেন, গিয়ে দেখবেন একদম প্রথম থেকে লিস্টিং পর্যন্ত প্রত্যেকটা জিনিস আপনি অ্যাট এ গ্ল্যান্স দেখবেন। মাত্র 5 পৃষ্ঠা দেখতে আর কয় মিনিট সময় লাগবে? কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাই না? 5 পৃষ্ঠা মাত্র। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এর চেয়ে এর জি এই স্যার। এইটা যদি আপনি শেষ করেন, আপনি হবেন আইটি প্রোগ্রামারদের চেয়ে বেস্ট প্রোগ্রামার, নন আইটি হয়েও। আমার এটা প্রুফ, আমি আপনাদেরকে দেখাইছি একটু আগে। আমি গত ব্যাচে 2 জন মানে সিরিয়াস 2 জন প্রোগ্রামার পাইছি। এবং আমি জানি যে আমার রেগুলার ব্যাচের স্টুডেন্টের 10% যারা আমাকে লাস্ট পর্যন্ত সব রকমের প্রবলেমই তারা আমাকে সলভ করে দেয়, এবং তারা রেগুলার প্রোগ্রাম করে। সো এইখানে এই যে আমাদের যে গ্রুপটা, আপনারা তো প্রথমে ডিসকাশনগুলো দেখেন নাই, যারা আমার আগের ব্যাচে শেষ করলো আর কি, যে 18th ক্লাস শেষ হয়ে গেছে, ওনারা সার্টিফিকেশন পাবে। সো ওনাদের মধ্যে কিন্তু 2 জন আছে। একজন মির্জা সানোয়ার ভাই, উনি কিন্তু নন আইটির এবং উনি টেলিমেডিসিনের একজন ব্যবসায়ী, একজন জি জি। ঢাকার একজন স্বনামধন্য ব্যবসায়ী। এবং উনি জি স্যার। ওনার এই বয়সে এসে উনি যেই লেভেলের কাজ শিখছে, আমার মনে হয় না যারা গ্রাজুয়েট তারাও এটা কোনোদিন ভাবনা করতে পারে যে আমরা করব। এবং এই যে আরেকজন কবির ভাই, হুম। উনি কিন্তু একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রাজশাহী ইউনিভার্সিটির, এবং উনি কিন্তু এই কাজটা শিখছে বয়সে এসে। সো নন আইটি অনেক এজ তারাও ধরতে পারতেছে আমার ক্লাসগুলো, বিকজ অফ মাই ক্লাস অ্যাপ্রোচ অ্যান্ড রিসোর্সেস। আর যারা নিউ বর্ন, দ্যাট মিনস আন্ডার গ্রেড, পোস্ট গ্রেডের, তাদের থিসিসের সময় আমার এটা একটা অপরচুনিটি ওয়ার্ক হয়ে তার থিসিসে কাজে দিচ্ছে, ব্যাক সাপোর্ট। সুতরাং আই হোপ আপনি রেগুলার ক্লাসে জয়েন থাকবেন। 30% 50%ও যদি আমার ইন্টারাকশন আপনি বোঝেন, আর বাকি 50% বাসায় বুঝে এসে পরের দিন যদি আমাকে পরের ক্লাসে, ধরেন নেক্সট ক্লাস নেক্সট ফ্রাইডেতে, তখন আপনি যদি আমাকে বলেন, তাহলে কিন্তু তখন বাকি যে গ্যাপটা থাকবে ওইটা সলভ হয়ে যাবে, আই হোপ। ওকে। স্যার আই এম ভেরি প্লিজড আপনার কথা শুনে। কিন্তু স্যার আমি খুবই ইন্টারেস্ট পাবো যদি আপনি স্যার আমাদেরকে ইন্সপায়ার করেন, কারণ আমরা স্যার নন সেলস ব্যাকগ্রাউন্ড তো, কাজে আমাদের সবসময় ভয় একটা কাজ করে।
যে আমরা বুঝবো কি বুঝবো না, আমরা আসলে প্র্যাকটিক্যালি কাজ করতে ডেফিনেটলি পারবো ডেফিনেটলি কি পারবো না। ডেফিনেটলি আইল ডু স্যার আইল এই ডু জন্য স্যার সবসময় ভয় কাজ করে। ওই আইল জন্য ডু স্যার আপনি ইন্সপায়ার করলে ইনশাল্লাহ আমরা সাকসেস হব। ডেফিনেটলি। এবং আমার বিশ্বাস যে আমার যে নেক্সট টাইম আফটার 2026 তখন আমি আমার জি, প্রোগ্রামার যেই টার্গেট, আমি সেই পরিমাণ প্রোগ্রামার টার্গেট পেয়ে যাব, না আমার যে ইনশাল্লাহ। আলটিমেট গোল আর কি, ইনশাআল্লাহ। ডোন্ট ওয়ারি, আই উইল ইনশাল্লাহ। ডু সেম থিংস অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ফর দ্য ফার্স্ট ক্লাস। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।